আস্তে আস্তে আস্তে। তুমি একটু ডিওন মাইরো, আমি মার তাহলে একটু বলে দেবো। কোর্স লঞ্চের সময় আমার একটু মারা লাগবে। ক্লাসের শুরুতে একটু বললো ফোন থেকে মেনশন দিতে। কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। কে বিয়ে করায় দিবে বাসায়? বাহ, ভালো প্রস্তাব। জি আপু, আছি আলহামদুলিল্লাহ ভালো। তাসফিকরা না হলে নাকি বিয়ে করায় দিবে? বাহ, ভালো তো, ভালো সিদ্ধান্ত। না, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, যারা হচ্ছে শুরুতেই বিয়ে করে তারা ভালো থাকে। ঠিক আছে। তো ও মনে হয় একটু বাসায় বেশি বদমাইশি করে, তাই বাসা থেকে বলছে যে মানে ওর লাগাম টেনে ধরতে আর কি, ওর পিছনে একটা দড়ি বেঁধে দিবে। সেই দড়িটা হচ্ছে কি ওয়াইফ। ঠিক আছে। তো এই জন্য আর কি বলছে যে ওই যদি একটা ভার্সিটিতে চান্স পায় তাহলে হচ্ছে ওরে বিয়ে করিয়ে দিবে। ওয়ালাইকুম আসসালাম মিম, কি অবস্থা? তারপর হাসিব, হ্যাঁ শুরু করতেছি।
আচ্ছা যাই হোক, দেরি না করি, আজকে কোন অধ্যায়ের উপর পড়ানো হবে? আজকে তোমাদের কোষ বিভাজনের উপর পড়ানো হবে, বলতে গেলে সবচেয়ে সহজ অধ্যায়। ঠিক আছে, এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এমন কেউ নাই যে মানে এটা ভুল করে আসে, তবে ভুল করে কেউ কেউ পাবলিক থাকে, যারা হচ্ছে কোনো কোনো পাবলিক থাকবে যারা ভুল করবে, যারা প্রশ্নের ধরনটা বুঝতে পারবে না বা কোন প্রশ্ন কিভাবে আনসার করতে হবে সেটা বুঝতে পারবে না। সবচেয়ে সহজ অধ্যায়, কিন্তু এই অধ্যায় থেকে কিছু কিছু জায়গা থেকে খুবই বিয়ে করে। ঠিক আছে, জি ভাই, ভালো করে পড়তে হবে, বিয়ে করব। হ্যাঁ, বিয়ে করলে বুঝবা। ঠিক আছে, এই যে স্বাধীনতা আছে না, স্বাধীনতা আর থাকবে না। তখন দেখবা যে স্বাধীনতা, তখন তোমার আর কি আন্দোলন করতে হবে শাহবাগে যায় যে আমার স্বাধীনতা চাই। কেন? কারণ আমি বিবাহিত। পুরুষ মানুষ দুই প্রকার, ঠিক আছে, এক প্রকার জীবিত আর এক প্রকার হচ্ছে বিবাহিত। দেখো এই যে আমরা এখনো জীবিত আছি, আমরা কিন্তু বিবাহিত না, কিন্তু আমরা কি জীবিত। ঠিক আছে, তো চলো দেরি না করি, শুরু করে দিই। আচ্ছা ভাইরা, দেখো তোমরা যদি একটু লক্ষ্য করো, তোমাদের কোষ বিভাজন ও প্রাথমিক আলোচনা যেটা আছে, কোষ বিভাজন ও প্রাথমিক আলোচনা, অর্থাৎ তুমি বলতে পারো কোষ বিভাজন কি। ঠিক আছে, তো কোষ বিভাজন কেন হয়, অর্থাৎ একটা জীব তার অপত্য বংশধর রেখে যাওয়ার জন্যই মূলত কি করে, এই যে কোষ বিভাজনটা করে থাকে। মূলত প্রজননের সময় তোমার কি হয়, একটা তোমার হচ্ছে জনন মাতৃকোষ আছে। জনন মাতৃকোষ তোমার কি টাইপের? জনন মাতৃকোষ হচ্ছে 2N। ঠিক আছে, এই জনন মাতৃকোষ থেকে যখন এন হয় বা জনন কোষ উৎপন্ন হয়, এটা কি? এটা হচ্ছে জনন মাতৃকোষ। তোমাদের প্রশ্ন আসতে পারে কিন্তু অনেক সময় যে জনন মাতৃকোষ সের ক্রোমোজোম সেট কেমন, 2N নাকি জনন মাতৃকোষ যেটা সেটা ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, হ্যাপ্লয়েড নাকি তোমার হচ্ছে পলিপ্লয়েড, এই টাইপের প্রশ্ন থাকতে পারে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে জনন মাতৃকোষেরটা এন দাগায়, কিন্তু এন কিন্তু আসলে জনন মাতৃকোষ না, এন হচ্ছে জনন কোষ। জনন মাতৃকোষ যেটা থেকে মানে যে কোষ থেকে জনন কোষের সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার জনন মাতৃকোষ। তো এই যে জনন মাতৃকোষ থেকে জনন কোষ সৃষ্টি হইলো, এই জনন কোষ সৃষ্টির মাধ্যমে সে কি করতেছে, সে তার অপত্য বংশধর রেখে যাচ্ছে। তো কোষ বিভাজনের মেইন উদ্দেশ্য কি জানো? কোষ বিভাজন তোমার কয়েক প্রকার আছে, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মায়োসিস, অর্থাৎ 3 প্রকার কোষ বিভাজন আছে। এর মধ্যে মায়োসিস কোষ বিভাজন যেটা ঘটে সেটা হচ্ছে তোমার অপত্য বংশধর রেখে যাওয়ার জন্য, আর মাইটোসিস যেটা ঘটে, মাইটোসিস ঘটে হচ্ছে তোমার দৈহিক বৃদ্ধির জন্য। ঠিক আছে, কি কারণে? তোমার দৈহিক বৃদ্ধি বা তোমার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে বৃদ্ধি ঘটে সেটা হচ্ছে মাইটোসিসের মাধ্যমে। আর অ্যামাইটোসিস অ্যামাইটোসিস কিন্তু উন্নত শ্রেণীর প্রাণীতে ঘটে না। অ্যামাইটোসিস কার মধ্যে ঘটে? ইস্ট অ্যামিবা, ছত্রাক, ইস্ট অ্যামিবা, তারপরে হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার মধ্যে। ব্যাকটেরিয়ার মধ্যে যেটা ঘটে, ব্যাকটেরিয়াটা মাথায় রাখো, ব্যাকটেরিয়াটা হচ্ছে বাইনারি ফিশন। ব্যাকটেরিয়া যা আছে এই ব্যাকটেরিয়ার মধ্যে মূলত অ্যামাইটোসিস ঘটে না। এটার ব্যাকটেরিয়ার প্রধান যে কোষ বিভাজন পদ্ধতি সেটা হচ্ছে বাইনারি ফিশন। এই বাইনারি ফিশন, এই বাইনারি মানে হচ্ছে 2, আর ফিশন মানে হচ্ছে বিভাজন, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলি দ্বিভাজন। এটা ঘটে ব্যাকটেরিয়ার মধ্যে। তো এই জিনিসটা কিন্তু আসে সচরাচর, দেখা যায় যে এটা তোমার এই অধ্যায় থেকে আসবে না, এটা রিলেটেড করলে, এটা যদি দেয় তোমার তাহলে চতুর্থ অধ্যায়ের সাথে রিলেটেড যে আছে চতুর্থ অধ্যায় থেকে দিবে। ঠিক আছে, এই জিনিসটুকু জাস্ট তোমরা একটু মাথায় রাখো। এই যে কোষ বিভাজন কি, কোষ বিভাজন হচ্ছে তোমার একটা মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টির যে প্রক্রিয়া, মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে তোমার কি কোষ বিভাজন। ঠিক আছে, আর যদি বলি জনন মাতৃকোষ থেকে জনন কোষ উৎপন্ন হয়, এটা ঘটে মিওসিস কোষ বিভাজনে। আর যদি বলি মাইটোসিসে ঘটে, তাহলে মাইটোসিসের 2N থেকে তোমার 2N উৎপন্ন হবে। 2N থেকে কি হবে? এই যে 2N উৎপন্ন হবে, 2N থেকে 2N উৎপন্ন হবে, অর্থাৎ ডিপ্লয়েড কোষ থেকে ডিপ্লয়েড উৎপন্ন হবে। এটা হচ্ছে মায়োসিসের মানে মায়োসিস কোষ বিভাজনের প্রক্রিয়া। এখন এই যে 2N থেকে 2N যে উৎপন্ন হলো, এর মাধ্যমে কি ঘটে? তার দৈহিক কোষ উৎপন্ন হয় এবং দৈহিক বৃদ্ধি ঘটে থাকে। তো এই ছিল হচ্ছে আমার কোষ বিভাজন সম্বন্ধে বেসিক আলোচনা। তারপর কোষ বিভাজন কে সর্বপ্রথম লক্ষ্য করেন? সর্বপ্রথম কে লক্ষ্য করছে বলতো? ওয়াল্টার ফ্লেমিং। কোথায় লক্ষ্য করছে? সামুদ্রিক স্যালামান্ডার কোষে, অর্থাৎ যার সাইন্টিফিক নেম হচ্ছে ট্রিটুরাস ম্যাকুলোসা। এই যে এই কোষেই করছে। তারপর কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে, এটা আমি তোমাদের কোষের গঠন অধ্যায়ে পড়াইছিলাম। কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে, এই উক্তিটা কে লিখছে? রুডলফ ভিরসাউ। ঠিক আছে, কেউ আবার বললো না অ্যাডলফ ভিরসাউ, রুডলফ ভিরসাউ। এই জিনিসটা মাথায় রেখো। এই টপিক থেকে ওভারঅল যদি দেখি আমরা যে বিগত 10 বছরের মধ্যে তোমার এই টপিক থেকে প্রশ্ন আসছে কয়বার? মাত্র 3 বার আসছে, অর্থাৎ বেসিক আলোচনা থেকে কমই আসছে জাহাঙ্গীরনগরে। ঠিক আছে, কিন্তু যদি তুমি অ্যামাইটোসিস লক্ষ্য করো, অ্যামাইটোসিস নিয়ে আমাদের বইয়ে সেভাবে আলোচনাও নাই। তাছাড়া যতটুকু আছে অ্যামিবা, ইস্ট, তারপর ব্যাকটেরিয়ার দ্বিভাজন অনেকটা অ্যামাইটোসিসের মতো, বা বাইনারি ফিশন অনেকটা অ্যামাইটোসিসের মতোই, তাই না? এই যে এই আলোচনাগুলো যে আছে, এইখান থেকেও কোনো কোশ্চেন এই পর্যন্ত হয় নাই। তবে ওই অ্যামাইটোসিস থেকেই জটিল উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে। এই যে এই কথাগুলা, এই উক্তিগুলা একটু জাস্ট মাথায় রাখো। এই উক্তিটা কে করছে? অ্যামাইটোসিস থেকে জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি ঘটছে। ও বাই দা ওয়ে, আজকে যারা আসিস, কে জানি বলছে অলরেডি গোল খাইছে একটা, তাই না? বাংলাদেশের হংকং এর খেলা, আবার ওইদিকে কিন্তু আজকে ব্রাজিল একটা হেক্সাগন, অর্থাৎ হেক্সা তাদের একদম শেষ করে দিছে। কে দিছে? জাপান দিছে। ঠিক আছে, 3-2 হারাইছে। যারা ব্রাজিল সাপোর্টার তারা আজকে কান্দো ব্রাজিল কান্দো। আচ্ছা দেখো, অ্যামাইটোসিস থেকে
কোনো কোশ্চেন হয় নাই, অ্যামাইটোসিস থেকে বিগত 10 বছরে কোশ্চেন আসে নাই আর কি। আসলেও তোমার ওই যে উক্তিটা যেটা আছে ওই উক্তিটা অ্যামাইটোসিসের মধ্যেই পড়ে, বাট তোমার অ্যামাইটোসিস কোষ বিভাজনের সম্বন্ধে যে প্রশ্নটা আছে ওই জায়গা থেকে কোনো প্রশ্ন হয় নাই। মানে অ্যামাইটোসিস কোষ বিভাজন জিনিসটা কি, কে এটা মানে তোমার হচ্ছে এটা কোথায় কোথায় ঘটে, এই জিনিস সম্বন্ধে কোনো আসে নাই। এরপর তুমি যেটা বলবা কোষ চক্র ইন্টারফেস, দেখো এরপর তুমি যদি যাও কোষ চক্র ইন্টারফেস থেকে কয়বার আসছে, 4 বার আসছে প্রশ্ন। কোষ চক্র ইন্টারফেস থেকে 4 বার আসছে। বাট এই কোষচক্র ইন্টারফেস, কোষচক্রটা কি, কোষচক্র সম্বন্ধে একটু আলোচনা করি। কোষচক্রটা কি, ধরো তোমার এই যে আমরা যে জন্মগ্রহণ করি, জন্মের পরে কি হয়, আমরা একটা ছোট্ট শিশু হিসেবে জন্মগ্রহণ করার পর ধীরে ধীরে আমরা বড় হই। এরপর কি আসে তোমার, এরপর তোমার হচ্ছে শৈশব, কৈশোর, যৌবন, তারপরে হচ্ছে প্রৌঢ়ত্ব এবং সবশেষে মানুষ মারা যায়। এই যে এবং মারা যাওয়ার আগে কি করে, সে তার একটা বংশধর রেখে যায়। এই যে এই সামগ্রিক প্রক্রিয়া যে অর্থাৎ একটা কোষের সৃষ্টি এবং কোষের বৃদ্ধি এবং সবশেষে বিভাজনের মাধ্যমে অপত্য কোষ সৃষ্টির যে প্রক্রিয়া, এই সমগ্র প্রক্রিয়াটাই হচ্ছে তোমার কি একটা কোষ চক্র। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম শাম্মী আক্তার। আচ্ছা দেখো এই সমগ্র জিনিসটা হচ্ছে কোষ চক্র। আর ইন্টারফেস যেটা আছে, ইন্টারফেস হচ্ছে একটা কোষ বিভাজিত হবে কি হবে না এটার প্রস্তুতিমূলক যে পর্যায়টা আছে না, সেই প্রস্তুতিমূলক পর্যায়টা হচ্ছে ইন্টারফেস। এরপর যদি বলি মাইটোসিস, এই মাইটোসিসের টপিক থেকে দেখো কয়বার আসছে, মাইটোসিস থেকে 8 বার কোশ্চেন আসছে। কতবার আসছে, 8 বার, অর্থাৎ বিগত 10 বছরের মধ্যে 8 বারই আসছে তোমার এই মাইটোসিসের টপিক থেকে। মাইটোসিসের যে 5টা ধাপ আছে, তারপর অনিয়ন্ত্রিত মাইটোসিস আছে, আর তোমার কি বলতো এই যে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস বা অনিয়ন্ত্রিত মাইটোসিস, এই টপিকগুলো থেকে আসে। কোষ বিভাজনের যে 5টা ধাপ আছে মাইটোসিসের, এই 5টা ধাপ থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। এরপর দেখো মায়োসিস ও ক্রসিং ওভার যে আছে, এই মায়োসিস ও ক্রসিং ওভার থেকে কয়বার আসছে, 8 বার আসছে। এখন মায়োসিস ও ক্রসিং ওভারের মধ্যে তোমার মায়োসিসের কোন ধাপ থেকে সবচেয়ে বেশি আসছে, মায়োসিসের তুমি যদি লক্ষ্য করো এই মায়োসিসের মধ্যে প্রোফেজ 1 এর যে 5টা ধাপ আছে না, প্রোফেজ 1 এর 5টা ধাপ, প্রোফেজ 1 এর যে 5টা ধাপ আছে তোমার লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই যে এই 5টা ধাপ এবং সেই সাথে ক্রসিং ওভার সম্বন্ধে যা আছে ওই টপিক থেকেই তোমার বিগত বছরে দেখা গেছে যে 8 বারের মতো কোশ্চেন আসছে। সো এইখান থেকে মায়োসিস থেকে তোমার সব পড়তে হবে না, মায়োসিস থেকে তুমি যদি পড়ো এই প্রোফেজ 1 এর 5টা যে ধাপ আছে, 5টা ধাপের মধ্যে আবার সবচেয়ে বেশি আসছে তোমার ওই যে জাইগোটিন, প্যাকাইটিন আর ডিপ্লোটিন থেকে, এই 3টা ধাপ থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন আসছে। সো এই জিনিসগুলো আশা করি তোমরা সবাই ভালো মতো পড়বা। ঠিক আছে, কোষ বিভাজন থেকে তুমি যদি সিলেক্ট করে পড়ো দেখবা যে তোমার অটোমেটিক্যালি কমন পড়ে গেছে। কোষ বিভাজন থেকে কি ওই প্রোফেজ 1 এর 3টা মেইন 3টা ধাপ যেটা আছে তোমার জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, এইগুলা পড়লে আর ক্রসিং ওভারটা যদি তুমি বুঝো তাহলেই তোমার হয়ে যাবে, এর বেশি আর লাগবে না। তো চলো কোষ বিভাজন সম্বন্ধে আর আলোচনা না করি, এখন আমরা শুরু করে দিই প্রশ্ন। দেখো কোষ বিভাজন কে আবিষ্কার করছে, সর্বপ্রথম কোষ বিভাজন কে আবিষ্কার করেন, ডারউইন, ফ্লেমিং, স্ট্রাসবার্গার বা স্ট্রাসবুর্গার বা স্ট্রাসবার্জার, যাই বলো না কেন সেটাই সঠিক, নাকি হাওয়া। কে করেছেন কোষ বিভাজন, কে করেছেন, কে আবিষ্কার করেছেন, কেউ বলতে পারবা? কোষ বিভাজন সর্বপ্রথম কে আবিষ্কার করছে, আমি আগেই বলছি, শুরুতেই কিন্তু বলে দিছি, কে করছে, ওয়াল্টার ফ্লেমিং। কোথায় করছে, ওয়াল্টার ফ্লেমিং, ওয়াল্টার ফ্লেমিং। ঠিক আছে, ওয়াল্টার ফ্লেমিং কোথায়, সামুদ্রিক স্যালামান্ডার বা ট্রিটুরাস ম্যাকুলোসা কোষে, স্যালামান্ডার কোষে, স্যালামান্ডার বা ট্রিটুরাস ম্যাকুলোসা কোষে। কোথায়, ট্রিটুরাস ম্যাকুলোসা। কত সালে, 1882 সালে, 1882 সালে সর্বপ্রথম কি করছেন উনি, কোষ বিভাজন লক্ষ্য করছেন। ঠিক আছে, এই যে কোষ বিভাজনটা যে লক্ষ্য করছে, কে করছে, সর্বপ্রথম ওয়াল্টার ফ্লেমিং। কত সালে, 1882 সালে। কোথায় লক্ষ্য করছেন, তোমার সামুদ্রিক স্যালামান্ডার বা ট্রিটুরাস ম্যাকুলোসা নামে যে কোষটা আছে ওইখানে, বা সামুদ্রিক স্যালামান্ডার বা ট্রিটুরাস ম্যাকুলোসাতে উনি সর্বপ্রথম কি করছেন, কোষ বিভাজন লক্ষ্য করছেন। তো আনসার কোনটা হচ্ছে, আনসার হচ্ছে তোমার বি। আর যদি বলি তোমার কি, এই যে ডারউইন আছে, তারপর তোমার স্ট্রাসবার্গার আছে, হাওয়া আছে, এরা বিভিন্ন কিছু আবিষ্কার করছে। যেমন ডারউইন তোমার কি করছে, ডারউইন হচ্ছে বিবর্তনের যে তত্ত্বটা আছে, বিবর্তন তত্ত্ব দিছে। এরপর স্ট্রাসবার্গারের কথা যদি বলি, স্ট্রাসবুর্গার তোমার কি করছে, অ্যামাইটোসিস থেকে জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি ঘটেছে। ঠিক আছে, আর আরেকটা সে কি বলছে বলতো, স্ট্রাসবুর্গার আরেকটা জিনিস কি করছে, ডিএনএ যে ডাবল হেলিক্সটা আছে, এই ডিএনএ ডাবল হেলিক্সটা সে কি করছে, বর্ণনা করছে। এই জিনিসগুলো জাস্ট একটু মাথায় রাখো তোমরা, এই জিনিসগুলো পড়লেই দেখবা যে এইখান থেকে কমন পড়ছে। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। মাইটোসিস বিভাজনকে ক্যারিওকাইনেসিস নামকরণ করেন কে, মাইটোসিসকে ক্যারিওকাইনেসিস নামকরণ করেন কে। আচ্ছা ক্যারিওকাইনেসিস জিনিসটা কি, একটা হচ্ছে তোমার ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস,
ক্যারিওকাইনেসিস, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন যেটা আছে। কিসের বিভাজন বলো তো ভাইরা? নিউক্লিয়াসের বিভাজন। কিসের? নিউক্লিয়াসের বিভাজন, ঠিক আছে। আর আরেকটা আছে তোমার সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিস জিনিসটা কি? সাইটোকাইনেসিস হচ্ছে তোমার সাইটোকাইনেসিস, এই যে সাইটোকাইনেসিস যেটা আছে, এই সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিস কি? সাইটোপ্লাজমের বিভাজন, ঠিক আছে। সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। আচ্ছা, দুইয়ের কোনটা হবে বলো তো? মাইটোসিসকে ক্যারিওকাইনেসিস নামকরণ করেন কে? মাইটোসিসকে ক্যারিওকাইনেসিস নামকরণ করেন কে? অলরেডি অনেকে আনসার করে দিছে, ঠিক আছে। অনেকে অলরেডি আনসার করে দিছে। কোনটা এটা? এই যে শ্লাইখার যে আছে, এই শ্লাইখার বা শ্লাইখার, ঠিক আছে। আর ওয়াল্টার ফ্লেমিং কি করছে? সামুদ্রিক সালামান্ডার বা ট্রিটোরাস নেকুলোসা কোষে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করছে। এরপর যদি বলি ওয়াটসন ও ক্রিক কি করছিল তোমার বলো তো ভাইরা? ওয়াটসন ও ক্রিক তোমার একটা কাজ করছিল। কি করছিল তোমরা সবাই কিন্তু ভালো মতোই জানো। ওই যে ডিএনএ ডাবল হেলিক্স যেটা আছে, ওই ডিএনএ ডাবল হেলিক্স সম্বন্ধে তোমার কি করছিল? ওই ডিএনএ ডাবল হেলিক্সের বিস্তারিত যে ওভারঅল যে আলোচনা আছে, অর্থাৎ ডিএনএ ডাবল হেলিক্সের মডেলটা উপস্থাপন করেছিল, ঠিক আছে, কে? ওয়াটসন ও ক্রিক। আর মেন্ডেল যেটা আছে, এই গ্রেগর জোহান মেন্ডেল, উনি কি করছে? উনি হচ্ছে মটরশুঁটি নিয়ে গবেষণা করছে এবং ফাইনালি এই যে মেন্ডেলের সূত্র কি করছে? উনি হচ্ছে সূত্র স্থাপন করছে, যে সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের যে বংশগতি আছে, এই বংশগতি সম্বন্ধে আলাপ আলোচনা করতে পারি। তো গ্রেগর জোহান মেন্ডেলকে কি বলা হয়? উনাকে একটা নাম দেওয়া বলা হয়েছে। উনাকে কি বলা হয় বলতো? বংশগতিবিদ্যার জনক, ঠিক আছে। এই জিনিসটুকু মাথায় রাখো। আচ্ছা, চলো পরবর্তী অংশে চলে যাই। হ্যাঁ, ডিএনএ ডাবল হেলিক্স এক্সপ্লেন করছে। আচ্ছা, কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে কি বলা হয়? বলতে পারবা কেউ? মাদার সেল, ডটার সেল, সিস্টার সেল নাকি ফাদার সেল? সিস্টার সেল না ফাদার সেল না মাদার সেল না ডটার সেল? কোনটা? দেখো, যেটা হচ্ছে তোমার মাতৃকোষ, মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয়। মাতৃকোষ থেকে কি হয়? মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয়। অপত্য কোষ, এই অপত্য কোষ যেটা আছে সেটারে বলা হয় ডটার সেল। DAUGHTER, ডটার সেল, ঠিক আছে। ডটার সেল। মাতৃকোষ যেটা আছে, এই মাতৃকোষকে কি বলা হয়? মাদার সেল। আবার তোমার প্রশ্ন আসতে পারে যে কোষ বিভাজনের সময় তোমার অপত্য কোষ সৃষ্টি হয় বা ডটার সেল সৃষ্টি হয় কোথা থেকে? মাতৃকোষের সময় মানে কোষ বিভাজনের সময় তোমার অপত্য কোষ সৃষ্টি হয় কোনটা থেকে? অবভিয়াসলি মাদার সেল। দিছে তোমার অপত্য কোষ, বাংলায় লেখছে অপত্য কোষ, ইংরেজিতে কি দিছে? অপশনগুলো দিছে ইংরেজিতে, যে মাদার সেল, ডটার সেল, সিস্টার সেল নাকি ফাদার সেল। কোথা থেকে তৈরি হয়? অবভিয়াসলি মাদার সেল থেকে তৈরি হয়। এই যে প্রশ্নগুলো যে আছে, আচ্ছা দেখো, এইখানেও তোমার নারীদের আধিপত্য। মাতৃকোষ, অপত্য কোষকে কি বলা হয়? ডটার সেল বলা হয়। মাদার সেল, ডটার সেল। কেন ভাই ফাদার সেল? তারপরে হচ্ছে নিচে যদি দিত যে সন সেল, এটা দিলে কি সমস্যা হইতো? আসলে সব জায়গাতেই মেয়েদের আধিপত্য, তারপরেও মেয়েরা আরো কি চায়? আরো স্বাধীনতা চায়। মানে আমার বুঝে আসে না যে সবকিছুতেই কিন্তু ওদের আধিপত্য, তারপরে নাকি ওরা বৈষম্যের শিকার। কি করব জীবনে? জাস্ট এটা ভাবি যে আল্লাহ যে আমার ভাগ্যে কারে রাখছে, সে যে কেমন হবে, এটা নিয়ে আমার মাঝে মধ্যে খুব টেন্স লাগে। যেমন হইতে পারে যে দেখা গেছে যে মানে বলা যায় না, এমন কেউ আসলো যে পরে দেখা গেল যে আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, এরকম কিন্তু হয়ে যেতে পারে। তাই যে বললো যে ওই যে কে যেন বললো, রানা না কি যেন, তাসফিক রানা, তো বিয়ে করার খুব শখ, পরে যেন এমন না হয় যে কোনো একদিন তোর সাথে আমার দেখা হইলো, তুই বললি যে ভাই আপনি ঠিক বলছিলেন যে আমার ঘরে এখন আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আগে থেকে সতর্ক করে দিলাম। আচ্ছা, কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে। কোষ থেকে কেবল কি হয়? কোষের সৃষ্টি হয়। এটা কে বলছে বলো তো ভাইরা? ফ্লেমিং বলছে নাকি রুডolf ভিরশাও বলছে নাকি শ্লেইখার বলছে নাকি মেন্ডেল বলছে? এটা তোমাদের কোষের অধ্যায়, কোষ ও কোষের গঠন যখন পড়াইছিলাম তখনও আলোচনা করছিলাম। এই যে আজকেও কিন্তু আমি শুরুতে একটু আলোচনা করে নিছি, কোষ থেকে কেবল কোষের সৃষ্টি হতে পারে। এটা কে বলছে বলতো ভাইরা? এটা সবাই তোমরা কিন্তু জানো অলরেডি, যে ফ্লেমিং বলছে নাকি রুডolf ভিরশাও বলছে নাকি শ্লেইখার বলছে নাকি মেন্ডেল বলছে? কে বলছেন? অবভিয়াসলি এটা হচ্ছে রুডolf ভিরশাও বলছে। কে বলছে? রুডolf ভিরশাও, তাই না? তোমরা সবাই পারবা। এই যে এই টাইপের প্রশ্নগুলো আসলে তোমাদের কারো দেখবা যে কোনো টাইপের প্রবলেম হবে না। এই জিনিসগুলো কিন্তু অনেক ইজি, তোমরা সবাই এইগুলা পারবা। এটা কে বলছে? রুডolf ভিরশাও বলছে, ঠিক আছে। আচ্ছা, তুই বিয়ে করলে তুই আমার দাওয়াত দিস, আমি তোর বিয়েতে দাওয়াত খেতে যাবো, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় কয়টা? দেখ ভাই, এই টাইপের প্রশ্ন যদি আসে জাহাঙ্গীরনগরে, কে পারবে না? এই টাইপের প্রশ্নগুলাই থাকবে। তোমরা ভাবতেছো যে দুই একটা কঠিন প্রশ্ন আসতেছে, তাই না? ভাই, দুই একটা কঠিন প্রশ্ন থাকবেই, কিন্তু সব অধ্যায় থেকে একসাথে কঠিন প্রশ্ন হয় না। ম্যাক্সিমাম অধ্যায় থেকেই সহজ হবে,
একটা দেখা যাবে মাঝখানে কঠিন প্রশ্ন ঢুকিয়ে দিচ্ছে। এখন ওই একটা কঠিন প্রশ্ন তুমি স্কিপ করলেও সমস্যা নাই। দেখছো তোমরা মার্কস যে তোমার 55+ বা 56+ মার্কস পাইলে তোমার জাহাঙ্গীরনগরে কিন্তু তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। মেয়েদের শিফটে হয়তো একটু কম লাগে, বাট ছেলেদের শিফটে একটু বেশি লাগতে পারে। বাট হচ্ছে তোমার যদি একটু দেখো 55-56 পাইলে তোমার কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে, একটা সিট তুমি পেয়ে যাচ্ছ। 80-র মধ্যে 55, তোমার 25টা নাম্বার কিন্তু এখানে অলরেডি তুমি স্কিপ করে ফেলছো। 25 নাম্বার স্কিপ করলে অনেক মার্কস কিন্তু 25 নাম্বার। আবার দেখবা যে টপ করতেছে ও কত পাইছে, ওই 69 বা 70 মার্কস, বা হচ্ছে তোমার কত 68 মার্কস, এরকম মার্কস পাচ্ছে। তো এই যে 10-12 নাম্বারের যে ব্যবধান ফার্স্ট আর লাস্টের মধ্যে, এইটাই হচ্ছে তোমার পার্থক্য। তো এই জিনিসগুলা জাস্ট একটু করবা, ঠিক আছে। তো জাহাঙ্গীরনগরের জন্য খুব বেশি যে মার্কস পাইতে হবে তোমার তা না, মোটামুটি পড়লেও তুমি পারবা। এটা কোনটা হবে বলো তো ভাইরা? এটা সবাই জানো তোমরা, দেখো অলরেডি মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় কয়টা? মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় হচ্ছে 5টা। কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, তাই না? তোমরা সবাই কিন্তু জানো। আচ্ছা, আর ক্যারিওকাইনেসিস মানে কি বলছি? ক্যারিওকাইনেসিস আমরা মূলত মাইটোসিস বলতে যেটা বুঝি, মাইটোসিস বলতে মূলত আমরা ক্যারিওকাইনেসিসকে বুঝি, ঠিক আছে। মাইটোসিস যেটা বলি আমরা, মাইটোসিসের যে 5টা ধাপ, ওই 5টা ধাপ মূলত কাকে বুঝায়? ক্যারিওকাইনেসিসকে বুঝায়। আর সবশেষে এই 5টা ধাপ শেষে যেটা ঘটে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। কিসের মাধ্যমে? কোষ প্লেট সৃষ্টি হয়। এই কোষ প্লেটের উপরে তোমার সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিক জাতীয় বিভিন্ন পেকটিক অ্যাসিড, এই সব জিনিস বা পেকটিক জাতীয় ভেসিকলগুলো একত্রে মিলিত হয়ে তোমার কি করে? একটা কোষ প্লেট সৃষ্টি করে। সেই কোষ প্লেটের উপর তোমার কি হয়? হেমিসেলুলোজ, সেলুলোজ জমা হয়, এবং জমা হইতে হইতে একসময় তোমার কোষ প্রাচীর সৃষ্টি করে, এবং কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে দুইটা আলাদা কোষে বিভাজিত হয়ে যায়। এবং আলাদা কোষে যে বিভাজিত হয় তখন ওই দুইটা কোষ প্রাচীর তোমার প্রাথমিক অবস্থায় কি তৈরি হয় বলতো? প্রাথমিক অবস্থায় তোমার একটা মধ্য পর্দা তৈরি হবে। মধ্য পর্দা তৈরি হবে পেকটিক জাতীয় ভেসিকল ও তোমার এই পেকটিক জাতীয় ভেসিকল সমূহ এবং বিভিন্ন ভেসিকল আছে, এরা মিলিত হয়ে তোমার কি করবে? একটা কোষ প্লেট সৃষ্টি করবে। সেই কোষ প্লেটের উপর সেলুলোজ, হেমিসেলুলোজ জমা হয়ে তোমার কোষ প্রাচীর সৃষ্টি করবে। এই জন্য বলা হয় যে কোষ প্রাচীরের যে প্রাথমিক লেয়ার যেটা আছে বা প্রথম যে স্তর আছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে মধ্য পর্দা, ঠিক আছে। আর মধ্য পর্দার উপরে জমা হয় সেকেন্ড যে লেয়ার, সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। ওই দিন আমি পড়াইছিলাম, অনেকেই কিন্তু এটা ভুল করে বসছিল। অনেকেই কি করে? ভুল করে বসে যে কোষ প্রাচীরের মানে প্রাথমিক স্তর কোনটা বা প্রথম স্তর কোনটা, অনেকেই বলে প্রাথমিক প্রাচীর। না ভাইয়া, কোষ প্রাচীরের প্রথম স্তর যেটা সেটা হচ্ছে মধ্য পর্দা। এই মধ্য পর্দার উপরে তোমার প্রাথমিক প্রাচীর সৃষ্টি হয়, তারপরে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর সৃষ্টি হয়, ঠিক আছে। আর তারপরে হচ্ছে টারশিয়ারি প্রাচীর সৃষ্টি হয় কোনো কোনো ক্ষেত্রে। তো এই জিনিসগুলো মাথায় রাখা আছে। কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটা? মধ্য পর্দা। আর দ্বিতীয় স্তর হচ্ছে প্রাথমিক প্রাচীর, তৃতীয় স্তর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, তারপরে টারশিয়ারি প্রাচীর হচ্ছে পরবর্তীতে আরো অবস্থা যদি তৈরি হয় সেগুলা। আচ্ছা, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়াস বিভক্ত হয় 2বার কিন্তু ক্রোমোজোম বিভক্ত হয় মাত্র 1বার? অর্থাৎ নিউক্লিয়াসের 2বার বিভাজন ঘটলেও ক্রোমোজোমের মাত্র 1বার বিভাজন ঘটে। দেখো, নিউক্লিয়াস 2বার বিভাজিত হচ্ছে, বাট ক্রোমোজোম 1বার হচ্ছে। ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কি হচ্ছে? নিউক্লিয়াস হইতেছে 2বার, বাট ক্রোমোজোম কয়বার হচ্ছে? 1বার হচ্ছে। এরকম যদি ঘটে তাহলে ক্রোমোজোম সংখ্যা কি হচ্ছে? অর্ধেক হ্রাস পেয়ে যাচ্ছে। এই যে ক্রোমোজোম সংখ্যা যে অর্ধেক হ্রাস পায়, এই বিভাজনকে কি বলা হয়? আমরা বলি হ্রাসমূলক বিভাজন। কেন এই বিভাজনকে আমরা কি বলি? হ্রাসমূলক বিভাজন। কেন বলি? কারণ নিউক্লিয়াস পরপর 2বার বিভাজিত হলেও ক্রোমোজোম মাত্র 1বার বিভাজিত হচ্ছে, কারণ ক্রোমোজোম অর্ধেক হ্রাস পায় বা ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। ক্রোমোজোম সংখ্যা কতটুকু হ্রাস পায়? অর্ধেক হ্রাস পায়। ক্রোমোজোম সংখ্যা কি হয়? হ্রাস পায়। কতটুকু হ্রাস পায়? অর্ধেক হ্রাস পায়। এই যে ক্রোমোজোম সংখ্যা যে অর্ধেক হ্রাস পায়, এই জন্য এটার নাম কি বলি আমরা? হ্রাসমূলক বিভাজন। যার নাম কি? যার নাম হচ্ছে মিওসিস। এই যে এই বেসিক আলোচনাগুলো থেকে দেখ প্রশ্নগুলো আসতেছে। এইগুলা যদি বলে, এগুলা কে পারবে না ভাই বলতো? এগুলা যে কেউ পারবে, তাই না? এগুলা একটা যদি 9-10 এর বাচ্চারও দেয়, 9-10 এর বাচ্চাও কিন্তু পারবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই টাইপের প্রশ্নগুলাই আসে, ঠিক আছে। এটা কি আনসার হবে? মিওসিস হবে। অর্থাৎ এইখানে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয় এবং ক্রোমোজোম মাত্র 1বার বিভাজিত হয়। ক্রোমোজোম যেহেতু মাত্র 1বার বিভাজিত হয়, তার জন্য কি হয় বলতো? তার জন্য ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পেয়ে যায়, কারণ নিউক্লিয়াস অলরেডি 2বার হয়ে গেছে, বাট ক্রোমোজোম 1বার হয়েছে, তাই ক্রোমোজোম অর্ধেক হ্রাস পায়। আর মাইটোসিসের ক্ষেত্রে কি ঘটে বলতো? মাইটোসিসের ক্ষেত্রে তোমার যেটা ঘটে সেটা হচ্ছে ক্রোমোজোম ও নিউক্লিয়াস উভয়ই 1বার করে বিভাজিত হয়। ক্রোমোজোম ও নিউক্লিয়াস কি হয়? উভয়ই 1বার করে বিভাজিত হয়। ক্রোমোজোম ও নিউক্লিয়াস উভয়ই কয়বার? উভয়ই হচ্ছে 1বার। উভয়ই কয়বার? উভয়ই 1বার বিভাজিত হয়, যার জন্য অপত্য কোষ আর মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অলওয়েজ সমান থাকে। এই জিনিসটুকু মাথায় রাখো। এরপরে তুমি যেটা দেখবা সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিস কি? সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের যে বিভাজন আছে, সাইটোপ্লাজমের বিভাজন। আর অ্যামাইটোসিস যেটা, অ্যামাইটোসিসে তোমার যেটা ঘটে, অ্যামাইটোসিস সম্বন্ধে একটু তাও আলোচনা করি। ধরো যে এই যে একটা কোষ আছে না, এই কোষটার
প্রথমে তোমার কি হবে বলতো, প্রথমে তোমার এই যে কোষের যে নিউক্লিয়াসটা আছে না, এটা দুই প্রান্তে চলে যাবে। এই যে মাঝখানে যে কোষের নিউক্লিয়াস আছে এটা দুই প্রান্তে চলে যাবে, এবং দুই প্রান্তে চলে গিয়ে এই ভেতরের দিকে একটা খাস সৃষ্টি করবে, এই ভেতরের দিকে একটা এখান থেকে খাস সৃষ্টি হবে, এবং খাস সৃষ্টি হইতে হইতে এক পর্যায়ে তোমার এই যে এইরকম একটা দশার উৎপত্তি লাভ হবে। এই যে এইরকম একটা দশার উৎপত্তি লাভ হইলো, এই দশা থেকে তোমার ফাইনালি কি হবে, এইটা একটা কোষ, এইটা একটা কোষ, এইটা হচ্ছে তোমার অ্যামাইটোসিস। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে তোমার অ্যামাইটোসিস। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোষচক্র কে আবিষ্কার করেন? কোষচক্র কে আবিষ্কার করছেন? হাওয়ার্ড ও কেল্প, হাওয়ার্ড ও পেল্ক, পেল্ক ও জন, জন ও হাওয়ার্ড। কে করছে? অবভিয়াসলি তোমরা সবাই জানো এটার উত্তর। কত সালে? 1953 সালে। 1953 সালে কে করছেন? হাওয়ার্ড ও পেল্ক। ওনারা কি করছেন? ওনারা হচ্ছে এই যে কোষচক্র যেটা আছে, এই কোষচক্রের প্রস্তাবনা করছে বা কোষচক্র আবিষ্কার করেছে। ঠিক আছে, কে করছে? এই তোমাদের হাওয়ার্ড ও পেল্ক যিনি আছেন, এই হাওয়ার্ড ও পেল্ক ওনারা কি করছে? ওনারা হচ্ছে কোষচক্র আবিষ্কার করেছে। কত সালে? 1953 সালে। এই জিনিসটুকু মাথায় রেখো, কত সালে? 1953 সালে। হ্যাঁ, 7 হচ্ছে বি। ঠিক আছে, 7 কোনটা আনসার? 7 হচ্ছে বি, হাওয়ার্ড ও পেল্ক। এই দেখ ভাই, এই যে কোষ বিভাজন যা আছে, কোষ বিভাজন কেউ যদি তার লাইফে একবার পড়ে তাহলে কিন্তু তার আর দ্বিতীয়বার পড়ার প্রয়োজন নাই। মানে এমন না যে এটা পড়বা না, এই জিনিসটা বারবার রিভিশন দিবা, কিন্তু এটা রিভিশন দিতেও তোমার সময় লাগবে না বেশি, আর পড়তেও কিন্তু আহামরি খুব যে কঠিন ব্যাপারটা তাও কিন্তু না। এই জিনিসগুলাই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। সো এই জিনিসগুলো তোমাদের জন্য মনে রাখা খুবই ইজি বা খুবই সহজ এই প্রশ্নগুলা। আচ্ছা, কোষচক্রের মোট সময়ের শতকরা কত ভাগ ডিএনএ প্রতিলিপনে ব্যয় হয়? শতকরা কত ভাগ ডিএনএ প্রতিলিপনে ব্যয় হয়? কোষচক্রের মোট দশা যা আছে তার শতকরা কত ভাগ ডিএনএ তোমার প্রতিলিপনে ব্যয় হয়? তোমাদেরকে একটা কথা বলি, ডিএনএ প্রতিলিপিত হয় কোন দশায়? এস দশা। ঠিক আছে, তোমার কোষচক্র যে আছে, এই কোষচক্র তোমার কি করে বলতো? এই কোষচক্র যে আছে, আচ্ছা, কোষচক্রের মধ্যে একটা ধাপ আছে কি? ইন্টারফেস। এই যে ইন্টারফেস যে আছে, এই ইন্টারফেস দশায় কি কি ঘটে? ইন্টারফেস দশায় তোমার কি আছে? জি1 দশা বা গ্যাপ অন দশা। জি1 দশা, এই জি1 দশা যা আছে, এই জি1 দশা, এস দশা, আরেকটা কোনটা? সিনথেসিস দশা। এস মানে সিনথেসিস, আর জি2 যেটা সেটা হচ্ছে গ্যাপ 2 দশা। এই যে সিনথেসিস নরমালি কোথায় ঘটে? সিনথেসিস বা সংশ্লেষণ বা প্রতিলিপন বা অনুলিপন, এইটা কোথায় ঘটে? এই ডিএনএ প্রতিলিপন বা অনুলিপন বা ডিএনএ সংশ্লেষণ, অর্থাৎ একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়। এই যে এই সম্পূর্ণ জিনিসটা, এটা তৈরি হয় হচ্ছে তোমার কোন দশায় বলতো? এস দশা। ঠিক আছে, অর্থাৎ ডিএনএ এটা কত, এই জি1 দশায় কত পার্সেন্ট টাইম ব্যয় হয় বলতো? এই জি1 দশায় ব্যয় হয় 30 থেকে 40%। ঠিক আছে, 30 থেকে 40%। যদি বলি এস দশা 30 থেকে 50%, 30 থেকে কত পার্সেন্ট? 50%। আর জি2 দশা যেটা আছে, এই জি2 দশায় কত? তোমার 10 থেকে 20%। ঠিক আছে, জি2 দশায় কত? 10 থেকে 20%। যদি বলি ওভারঅল ইন্টারফেজে কত সময় ব্যয় হয়? 90 থেকে 95%। ইন্টারফেজে কত টাইম ব্যয় হয়? 90 থেকে 95%। যদি বলি মাইটোসিসে ব্যয় হয় কত? মাইটোসিসে ব্যয় হয় 5 থেকে 10% সময়, 5 থেকে 10% সময়। যদি বলি স্তন্যপায়ীর মাইটোসিসে কতক্ষণ সময় লাগে? স্তন্যপায়ীর মাইটোসিসে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। স্তন্যপায়ীর মাইটোসিসে বা ক্যারিওকাইনেসিসে সময় লাগে, স্তন্যপায়ীর মাইটোসিসে সময় লাগে, স্তন্যপায়ীর মাইটোসিস বা ক্যারিওকাইনেসিস, স্তন্যপায়ীর মাইটোসিসে সময় লাগে কত? সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। ঠিক আছে ভাইয়ারা, এই জিনিসটুকু জাস্ট মাথায় রাখো, এই জিনিসটুকু জাস্ট মাথায় রাখো যে স্তন্যপায়ীর মাইটোসিসের সময় লাগে কত? 1 থেকে 1.5 ঘন্টা। আর ইন্টারফেজে 90 থেকে 95%। আর ইন্টারফেজে আরো কিছু তৈরি হয়। এই ইন্টারফেজ যে দশাটা আছে, এই অবস্থায় তোমার কি বলা হয়? কোষের নিউক্লিয়াসে প্রচুর পরিমাণে ক্রিয়া বিক্রিয়া চলে। তো এই অবস্থায় কোষের নিউক্লিয়াসকে কি বলা হয়? ইন্টারফেজে বিপাকীয় নিউক্লিয়াসের আবির্ভাব দেখা যায়। অর্থাৎ কোষের নিউক্লিয়াসে প্রচুর পরিমাণে ক্রিয়া বিক্রিয়া চলে, যার জন্য কোষের নিউক্লিয়াসকে কি বলি আমরা? এই সময় বিপাকীয় নিউক্লিয়াস বলে থাকি। কি বলি? বিপাকীয় নিউক্লিয়াস বলে থাকি। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে কোষ বিভাজন যে হয়, এই কোষ বিভাজনের জন্য অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কে বলতো? অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে যৌগ। অভ্যন্তরীণ উদ্দীপনা অর্থাৎ ইন্টারফেস দশায় তোমার এই যে কোষটা যে প্রস্তুত হচ্ছে বিভাজনের জন্য, এই সময় অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে যৌগ। যদি আসে, এই সাইক্লিন কি? সাইক্লিন হচ্ছে এক ধরনের প্রোটিন জাতীয় যৌগ। ঠিক আছে, সাইক্লিন কি? এক ধরনের প্রোটিন জাতীয় যৌগ। তো এই সাইক্লিন সিডিকের কথাটা মাথায় রাখবা। আর বাহ্যিক উদ্দীপনা প্রদান করে কে? বিভিন্ন ধরনের হরমোন ও গ্রোথ ফ্যাক্টর। হরমোনও কিন্তু প্রোটিন জাতীয়
পদার্থ। আবার গ্রোথ ফ্যাক্টর যারা, এরাও প্রোটিন জাতীয় পদার্থ। আমাদের শরীরে যে এনজাইম হরমোনগুলো আছে এই সবগুলো হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ, ঠিক আছে? তো সাইক্লিন কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট। সিডিকে কি? সিডিকে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, অর্থাৎ সাইক্লিনটা যখন আসে তখন সিডিকে যেটা আছে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস যেটাকে বলি, এই সাইক্লিন আর ওইখানে সিডিকে, এই সাইক্লিনের উপর ডিপেন্ডেন্ট যেটা, অর্থাৎ সাইক্লিনটা আসলে তখন সিডিকে সাইক্লিনের সাথে একীভূত হয়, একীভূত হয়ে তখন সিডিকে যৌগটা অ্যাক্টিভ হয়, এবং অ্যাক্টিভ হয়ে তোমার কাকে নির্দেশ প্রদান করে? তোমার তখন কোষকে নির্দেশ প্রদান করে যে এই কোষটা বিভাজনের জন্য প্রস্তুত, ঠিক আছে? এরকম একটা নির্দেশ প্রদান করে। এবং সেই সাথে এই সাইক্লিন সিডিকে কখন আসে জানো? এই সাইক্লিন সিডিকে আসে যখন তোমার বাহ্যিকভাবে হরমোন আর গ্রোথ ফ্যাক্টর গুলা তোমার ওই কোষের উপরে কাজ করবে, যখন ওই হরমোন গ্রোথ ফ্যাক্টর যে আছে, হরমোন গ্রোথ ফ্যাক্টর গুলো আসে এবং এসে তারা নির্দেশ প্রদান করে কাকে? সাইক্লিনকে। সাইক্লিন পরবর্তীতে তোমার ওই সিডিকে এর উপর কাজ করে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের উপর কাজ করে। এরপরে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ আর সাইক্লিন একত্রিত হয়, অর্থাৎ সাইক্লিন সিডিকে যেটা আমরা বলি, এরা একীভূত হয়ে কোষকে নির্দেশ প্রদান করে সে বিভাজনের জন্য মানে তাকে বিভাজনের জন্য কি করে? নির্দেশ প্রদান করে। আর ওই অবস্থায় কোষে বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া চলে। ওই যে এই যে ক্রিয়া বিক্রিয়াগুলো চলতেছে, দেখো কোষের নিউক্লিয়াসে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়াগুলো চলতেছে, কারণ এখানে তোমার হরমোন গ্রোথ ফ্যাক্টর উৎপন্ন হয়েছে, ওই সাইডে তোমার সাইক্লিন আর সিডিকে বন্ধন গঠন করছে। এই যে এই কোষগুলোর মধ্যে ক্রিয়া বিক্রিয়া চলে, যে এই ক্রিয়া বিক্রিয়ার জন্য কোষের নিউক্লিয়াসকে কি বলি আমরা? ওই সময় বিপাকীয় নিউক্লিয়াস বলে থাকি, ঠিক আছে? আমরা কি বলি? সেটাকে বিপাকীয় নিউক্লিয়াস বলি। যেমন তুমি বলতে পারো যে তোমার শরীরে যদি লোহিত রক্তকণিকার ঘাটতি দেখা যায়, তখন তোমার কি করে? বৃক্ক আছে না আমাদের, বৃক্ক, এই বৃক্ক তোমার এক ধরনের হরমোন রিলিজ করে। এই বৃক্ক হরমোন রিলিজ করে কি? তোমার এরিথ্রোপয়েটিন। এই এরিথ্রোপয়েটিন নামক এক ধরনের হরমোন রিলিজ করে। এই এরিথ্রোপয়েটিন যেটা আছে সেটা তোমার কোথায় চলে যায়? সেটা তোমার বোন ম্যারোতে চলে যায়, ঠিক আছে? বোন ম্যারো বা অস্থিমজ্জা যে আছে, এই অস্থিমজ্জায় চলে যায় এবং অস্থিমজ্জাকে নির্দেশ প্রদান করে বা অস্থিমজ্জাকে বলে যে তুমি দ্রুত কোষ বিভাজন করো। এখন কোষ বিভাজনের জন্য কি দরকার? তোমার ওই সাইক্লিন সিডিকে দরকার। তখন ওই সাইক্লিন, তখন ওই হরমোনটা যখন নির্দেশ প্রদান করে, তখন সাইক্লিন আর সিডিকে একীভূত হয় এবং একীভূত হয়ে তোমার কোষকে নির্দেশ প্রদান করে তুমি দ্রুত বিভাজিত হয়ে যাও। তুমি যদি এখন তৈরি না হও বা তুমি যদি বিভাজিত না হও, নরমালি হচ্ছে এরা হচ্ছে বিভাজন হয় না, নরমালি হচ্ছে উৎপত্তি ঘটে এদের, ঠিক আছে? আরবিসি কিন্তু বিভাজিত হয় না, এদের কি ঘটে? উৎপত্তি ঘটে। এখন দেখো এই যে এই জিনিসগুলো যা আছে, তখন আরবিসি প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এবং নতুন কোষ সৃষ্টি হয়। এই যে কোষ সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, এই সম্পূর্ণ জিনিসটাই হচ্ছে তোমার মানে এইখানে ঘটে, ঠিক আছে? এই জিনিসটুকু মাথায় রাখো। আর হ্যাঁ, আরেকটা যদি বলি, কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়ার নাম কি? কেউ বলতে পারবা? সাইটোজেনেসিস। কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়ার নাম কি? সাইটোজেনেসিস। সাইটোজেনেসিস। এই সাইটোজেনেসিস কি? একটা হচ্ছে কোষ বিভাজন, আরেকটা হচ্ছে কি? একটা হচ্ছে সেল ডিভিশন, আর একটা হচ্ছে কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। যেমন এই যে আরবিসি, এরা তো বিভাজিত হইতে পারে না, ফলে কি হয়? এদের নতুন করে তৈরি হইতে হয়। এটা হচ্ছে তোমার এই যে সাইটোজেনেসিস, অর্থাৎ যে প্রক্রিয়ায় নতুন কোষের সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার কি? সাইটোজেনেসিস। যেমন আরবিসি, মানুষের আরবিসি, এরা কখনো বিভাজিত হয় না। তারপরে স্নায়ু কোষ যেটা আছে, এই স্নায়ু কোষও কিন্তু বিভাজিত হয় না, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখো। পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, তারপরে স্নায়ু কোষ, এই টাইপের কোষগুলা কি হয় না? মানুষের বিভাজিত হয় না। আবার কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত, যেমন তোমার ভ্রূণে, যেমন তোমার কি বলতে পারো তুমি, ভ্রূণ কোষ যেটা আছে, মানে মানুষের যে ভ্রূণ হয়, মানে একটা ভ্রূণ সৃষ্টি হয় যেটা থেকে নতুন জীবদেহ গঠন হয়, ওই ভ্রূণ কোষ কিন্তু অনেক দ্রুত বিভাজিত হয়। আবার তুমি যদি দেখো যে উদ্ভিদের শীর্ষের মেরিস্টেম কোষ, অর্থাৎ উদ্ভিদের শীর্ষ অঞ্চলে যে অঞ্চল থেকে নতুন একটা কোষের উৎপত্তি ঘটবে, ওইটাকে বলবো তুমি কি? মেরিস্টেম কোষ বা স্টেম কোষ। ওইখান থেকে তোমার ওইখানে কিন্তু দ্রুত কোষ বিভাজনগুলো ঘটে। এই জিনিসগুলো মাথায় রাখো যে কিছু কিছু কোষ আছে দ্রুত উদ্দীপনা মানে দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত, আবার কিছু কোষ আছে কখনোই বিভাজিত হয় না। এগুলো একটু মাথায় রাখো। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোষ চক্রের মোট সময়ের শতকরা কত ভাগ মাইটোসিস দশায় ব্যয় হয়? দেখো আগের প্রশ্নে আমরা কিন্তু অলরেডি সলভ করছি। মাইটোসিস দশায় কত? 5 থেকে 10 ভাগ। আর এই যে 90 থেকে 95 ইন্টারফেজ দশায় ব্যয় হয়। 30 থেকে 50%, এটা কোনটা? এটা হচ্ছে এস দশা। 10 থেকে 20 সরি, এটা হচ্ছে জি2 দশা। আর এটা হচ্ছে কি? 90 থেকে 95 হচ্ছে ইন্টারফেজ দশা। আর 5 থেকে 10% যেটা আছে সেটা হচ্ছে মাইটোসিস দশা। এখন চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো, কোষ বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডলতন্তু তৈরির জন্য মাইক্রোটিউবিউল সৃষ্টি হয়? কোষ বিভাজনের কোন পর্যায়ে? আচ্ছা, তার আগে একটা কথা বলি। এই যে তোমাদের যে এই জি1 দশাটা আছে না, এই জি1 দশায় কি সৃষ্টি হয় বলতো? এই জি1 দশায় ডিএনএ প্রতিলিপনের জন্য বিভিন্ন উপাদানের সৃষ্টি হয়। কোথায়? এই জি1 দশায় ডিএনএ প্রতিলিপনের উপাদান তৈরি হয় কোথায়? যদি আসে যে ডিএনএ
ডিএনএ প্রতিলিপিত হয় কোন দশায়? এস দশায়। যদি বলে ডিএনএ প্রতিলিপনের সকল উপাদান তৈরি হয় কোন দশায়, তাহলে হবে জি1 দশা। ডিএনএ প্রতিলিপনের বিভিন্ন উপাদান সৃষ্টি হয় জি1 দশায়, আর ডিএনএ প্রতিলিপিত হয় তোমার এই এস দশায়। এখন ডিএনএ প্রতিলিপনের উপাদান কি কি ভাইরা? ডিএনএ প্রতিলিপনের উপাদান তোমার এই যে বিভিন্ন নাইট্রোজেন বেস আছে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এই যে এই টাইপের যে বেসগুলো আছে, এই বেসগুলো কিন্তু তোমার দরকার পড়ে কোনটা? এই জি1 দশায়। এইগুলা উৎপন্ন হয় জি1 দশায় আর বিভাজিত হয় এই এস দশায়, বা নিউক্লিয়াসের অনুলিপন ঘটে এস দশায়। কোষ বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিউবিউলস সৃষ্টি হয়? ইন্টারফেস, প্রোমেটাফেস, টেলোফেস, সব কয়টি? স্পিন্ডল তন্তু তৈরি হয় না, কিন্তু স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিউবিউলস এর সৃষ্টি হয়। মাইক্রোটিউবিউলস সৃষ্টি হয় কোন দশায়? বলতে পারবা কেউ এটা? 10 নাম্বার কোনটা হবে আনসার? কেউ বলতে পারবা? 10 নাম্বার কোনটা হবে? কেউ বলতে পারবা এটা? দেখি কে বলতে পারে এটা। এখানে কিন্তু বলছে এই কি বললো এটা? ওই অনিরুদ্ধ রায়, পিটামুদেরা, এটা কি? কোষ বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরির জন্য কোষ বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিউবিউল সৃষ্টি হয়? এই কথা কথা এই প্রশ্নটা এরপর যেন ভুল না হয়, ঠিক আছে? কথা বলে দিচ্ছি, দেখো প্রোমেটাফেজ, যেটা প্রোমেটাফেজ, এখানে কি হয়? স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় বা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল তন্তু বা দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে? দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল তন্তুর সমন্বয় দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এটা কোনটা? এটা হচ্ছে প্রোমেটাফেজ দশায়। আর এই স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু যে সৃষ্টি হয় সেটা কোথায়? সেটা হচ্ছে মাইক্রোটিউবিউলস থেকে। মাইক্রোটিউবিউলস, এই মাইক্রোটিউবিউলস সৃষ্টি হয়, এইটা হয় তোমার জি2 দশায়। কোন দশায়? জি2 বা গ্যাপ 2 যে আছে, এই গ্যাপ 2 দশায়। আর গ্যাপ 2 দশা কার মধ্যে পড়ে? এই যে ইন্টারফেস যে আছে, এই ইন্টারফেস দশায়, ঠিক আছে? ইন্টারফেস দশায়, অর্থাৎ কোষ বিভাজনের জন্য যা যা প্রয়োজন সেই উপাদানগুলো তোমার এই ইন্টারফেস দশায় তৈরি হয়। ইন্টারফেসের কোন দশায়? জি2 দশায়। তার মানে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে ইন্টারফেস, কারণ এখানে জি2 অলরেডি বলে নাই, যেহেতু ইন্টারফেস বলছে তার মানে প্রশ্নটা আরো ইজি হয়েছে। যদি স্পেসিফিক ভাবে বলে দিত, স্পেসিফিক ভাবে যদি বলে দিত তাহলে হচ্ছে জি2 দশা। যেহেতু স্পেসিফিক ভাবে বলে নাই, জি2 দশা কার মধ্যে পড়ছে? ইন্টারফেসের মধ্যে পড়ছে। তো ওই ইন্টারফেস দশায়, ইন্টারফেসের জি2 তে তোমার এই মাইক্রোটিউবিউলস গঠনকারী পদার্থ, মানে মাইক্রোটিউবিউলস সৃষ্টি হবে, এবং এই মাইক্রোটিউবিউলস সৃষ্টি হলে মাইক্রোটিউবিউলস থেকে পরবর্তী প্রোমেটাফেজ ধাপে তোমার হচ্ছে ওই মাইক্রোটিউবিউলস থেকে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে। দেখো এই যে কোশ্চেনের মধ্যে প্যাচ লাগিয়ে গেছে, ইন্টারফেস না প্রোমেটাফেজ। সহজ প্রশ্ন, তোমরা সবাই পারো, সবাই জানো, কিন্তু তারপরেও প্রশ্ন হয়েছে। যদি বলতো স্পিন্ডল তন্তু তৈরি হয় কোন দশায়, যদি বলতো স্পিন্ডল তন্তু তৈরি হয় কোন দশায়, তাহলে তোমার হয়তো প্রোমেটাফেজ, ঠিক আছে ভাইরা? যদি বলতো স্পিন্ডল তন্তু তৈরি হয় কোন দশায়, তাহলে হয়তো কি? প্রোমেটাফেজ। যদি হয়তো স্পিন্ডল তন্তু তৈরি হয় কোথায়, তাহলে হয়তো প্রোমেটাফেজ। এই জুয়েল রানা ওই বলতেছে প্রোমেটাফেজ। এইভাবে এত কনফিডেন্স সহকারে কোনো কিছু বলবা না, ঠিক আছে? এত কনফিডেন্স ওভার, মানে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। কি করবা? প্রশ্নটা লক্ষ্য করবা। এখানে বলছে কি? কোষ বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিউবিউলস সৃষ্টি হয়। এখানে সৃষ্টিটা কার কথা বলছে? এখানে কিন্তু বল নাই স্পিন্ডল তন্তু তৈরি হয়েছে, বলছে স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিউবিউলস এর তৈরি হয়েছে বা মাইক্রোটিউবিউলস এর সৃষ্টি হয়েছে। কোথায় মাইক্রোটিউবিউলস সৃষ্টি হয়? তোমার এইটা হচ্ছে জি2 দশা বা ইন্টারফেস দশা। জি2 দশা, এই জি2 দশা কার মধ্যে? ইন্টারফেসের মধ্যে। তাই আনসার কোনটা? আনসার হচ্ছে ইন্টারফেস। যদি বলতে স্পিন্ডল তন্তু তৈরি হয় কোথায়, তাহলে তুমি বলতা যে প্রোমেটাফেস, ঠিক আছে? ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে আর? আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। এটা কারো কোনো প্রবলেম আছে আর ভাইয়ারা? আচ্ছা, কোন প্রোটিনটি ডিএনএ প্রতিলিপনকে সক্রিয় ও ত্বরান্বিত করে? সাইক্লিন এ, বি, ডিই, সরি ইডি। সাইক্লিন এ, সরি এ, বি, ইডি কোনটা? এটা কেউ বলতে পারবা? এটা কেউ বলতে পারবা? আচ্ছা তোমাদের বলি, সাইক্লিন তোমাদের বইয়ের অনুসারে যেটা আছে এটা মাথায় রাখবো তোমরা এইভাবে, যে ডিই এবি এইভাবে একটা সিকোয়েন্স মেনটেন করে। এই সিকোয়েন্স অনুসারে মাথায় রাখবা ডিই এ বি, ঠিক আছে?
এটা মাথায় রাখবা যে কোষকে কি করে G1 থেকে S এবং S থেকে G2 তে নেওয়া যায় কে এই যে ডি যে আছে এই ডি কি করে সাইক্লিন ডি হচ্ছে G1 থেকে S কোষকে G1 থেকে S এবং S থেকে G2 এই যে এই পর্যায়ে যে কাজটুকু করে যে একটা কোষকে তোমার G1 থেকে S উপপর্যায় এবং S থেকে G1 উপপর্যায়ে যে নিয়ে যায় সেটাকে করে সাইক্লিন ডি করে, সেটাকে করবে তোমার সাইক্লিন ডি যা আছে এই সাইক্লিন ডি করবে হচ্ছে এই কাজ, ঠিক আছে। এরপর যদি বলি বলি দেখো কোষকে তো এই যে এই কাজটা তো করে ফেললো, এখন যদি বলি যে এর কি কাজ, সাইক্লিন এর কি কাজ, অর্থাৎ এস পর্যায়ে যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য তোমার কোষকে কি করা প্রস্তুত রাখা, ঠিক আছে। এস উপপর্যায়ে এসে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কি করা প্রস্তুত রাখা, ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত রাখা। প্রস্তুত রাখা কাকে প্রস্তুত রাখা, কোষকে প্রস্তুত রাখা। দেখো ভাইরা এরপরে এ যেটা আছে এখন ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রস্তুত রাখছে, এখন ডিএনএ তো তারপর রেপ্লিকেশন ঘটতে হবে তাই না, ডিএনএ কি করতে হবে রেপ্লিকেশন করতে হবে। তো এই রেপ্লিকেশন ঘটাবে কে, এই রেপ্লিকেশন ঘটাবে রেপ্লিকেশনকে ত্বরান্বিত করবে বা রেপ্লিকেশনকে দ্রুত ঘটাবে তোমার রেপ্লিকেশন ত্বরান্বিত করবে ও ডিএনএ রেপ্লিকেশনকে সক্রিয় ও ত্বরান্বিত করে, রেপ্লিকেশন সক্রিয় ও ত্বরান্বিত বা দ্রুত করবে কে করবে তোমার ডিএন সাইক্লিন এ। আর বি যেটা আছে এই বি কি করবে বলতো মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু তৈরি করবে, অর্থাৎ মাইটোটিক স্পিন্ডল সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু তৈরি করবে। কি করবে এই বি যেটা আছে মাইটোটিক স্পিন্ডল সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু, মাইটোটিক স্পিন্ডল সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু তৈরি করবে। মাইটোটিক স্পিন্ডল প্লাস মাইটোসিসের উপাদান বা মাইটোসিসের জন্য প্রয়োজনীয় মাইটোসিস, এই মাইটোটিক স্পিন্ডল প্লাস মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সকল উপাদান তৈরি করবে। কে করবে বলো তো ভাইরা, তোমার করবে হচ্ছে এই যে তোমাকে সাইক্লিন বি। তার মানে কোন প্রোটিনটি ডিএনএ প্রতিলিপনকে সক্রিয় ত্বরান্বিত করবে, তোমরা সবাই এখন বলতে পারবা এটা কোনটা, সাইক্লিন এ যে আছে এই সাইক্লিন এ কি করছে, সাইক্লিন এ হচ্ছে তোমার ডিএনএ প্রতিলিপনকে কি করে সক্রিয় ও ত্বরান্বিত করে, ঠিক আছে। কারো কোনো প্রবলেম আছে এইটুকু ভাইরা? বি ফর বুয়া। আচ্ছা ময়মনসিংহ এর কেউ আছো তোমরা এখানে? টাঙ্গাইল আর ময়মনসিংহ এর মধ্যে যেটা বাঁচতেছে, মানে আমি নিজে হচ্ছে টাঙ্গাইলের তো তো এই জন্য দেখা যায় যে অনেক সময় মজা করে কোনো কিছু বললাম পোলাপান অ্যাগ্রেসিভ হয়ে যায় যে হ্যাঁ ভাই এই টাইপের বলতেছে, ভাই আপনি ময়মনসিংহ এর থেকে এইভাবে কিভাবে বলতে পারেন ময়মনসিংহ এর নামে। আসলে এটা মজা করে বলা, পোলাপান এখন অনেক কিছু বুঝে না অনেকে। যাই হোক দেখো কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়, কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়, এটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে কত 23-24 সেশনে। দেখো এই টাইপের সহজ প্রশ্ন কিন্তু জাহাঙ্গীরনগরে হয়। আব্দুল্লাহ ইকবাল ময়মনসিংহ, বাহ ময়মনসিংহ থাক, ময়মনসিংহ কিছু বলবো না। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস সবগুলা কোনটাকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? মাইটোসিসকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন, মিওসিসকে কি বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। যদি বলি অ্যামাইটোসিসকে কি বলা হয়, অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, ঠিক আছে। অ্যামাইটোসিসকে কি বলা হয় ভাইরা, অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ যে কোষ বিভাজন আছে এই অ্যামাইটোসিসকে বলা হয় কি প্রত্যক্ষ কোষ বিভাজন। এই জিনিসগুলা জাস্ট একটু মাথায় রাখো। এখন চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো এই কোষ বিভাজন থেকে মোটামুটি সহজই আসে কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে। দেখি এই প্রশ্নটা কি আনসার করতে পারে। এই টাইপের প্রশ্নগুলো আনসার করতে গেলে অনেকে নিজেরাই বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে বিলুপ্ত হওয়া যাবে না। কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে, কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? ও বোরহানুদ্দিন ময়মনসিংহ, সাবাস। আচ্ছা দেখি এই প্রশ্নটা আনসার করতে পারে কে, কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়াসের বা নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে, কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? হ্যাঁ অনেকে আনসার করছে। দেখো এটা প্রোফেজ, ইন্টারফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আচ্ছা তার আগে আমি একটা অপশন দেই, প্রোফেজ, প্রোমেটাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ,
মেটাফেজ, ডি নাম্বার হচ্ছে অ্যানাফেজ। এখন আনসার কি হবে দেখি, কে বলতে পারে? দেখি এখন আনসার কি হবে। আমি নতুন একটা অপশনের লিস্ট দিয়ে দিলাম, এখন দেখি বলো কে বলতে পারো এটা, দেখি। এখন কোনটা হবে? মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? এটা কেউ বলতে পারবা এখন? এ বি সি ডি, নতুন অপশন যেটা দিছি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ নাকি অ্যানাফেজ, কোনটা? দেখি কেউ বলতে পারো কিনা, এখন কেউ বলতে পারো কিনা, আমি সেটা দেখতে চাই। পারবা কেউ বলতে? শাম্মী আক্তার, হ্যাঁ শাম্মী আক্তার 13 নাম্বার বোনাস যেটা আছে এইটা আনসার হইলে যদি এরকম অপশন থাকে তাহলে কি হবে ভাইরা বলো তো? প্রোমেটাফেজ। অর্থাৎ তোমাদেরকে একটা বলি, প্রোফেজ ধাপ যেটা আছে, প্রোফেজ ধাপে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে শুরু করে। কোথায়? প্রোফেজ ধাপে। প্রোমেটাফেজ ধাপে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে। যদি প্রশ্ন থাকে যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত অবস্থায় থাকে কোন পর্যায়ে, বিলুপ্ত অবস্থায় থাকে কোন পর্যায়ে, একটাই হচ্ছে বিলুপ্তির শুরু হয় প্রোফেজে, প্রোমেটাফেজে বিলুপ্তি ঘটে। যদি বলে বিলুপ্ত অবস্থায় থাকে, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্ত অবস্থায় থাকে কোন ধাপে, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত অবস্থায় থাকে কোন পর্যায়ে, তখন আনসার হবে এই যে মেটাফেজ যেটা আছে, মেটাফেজ। প্রশ্ন বিভিন্ন ভাবে হইতে পারে। এইখানে আমরা প্রোফেজ দেখাইছি কারণ এখানে প্রোমেটাফেজ অপশনটা নাই, ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে প্রোফেজ। এটা কিন্তু প্রোমেটাফেজ অপশনটা নাই দেখে এইখানে কিন্তু তোমার কি হয়েছে বলতো? দেখো ঘটা শুরু হয় তোমার হচ্ছে প্রোফেজে, তারপরে বিলুপ্ত হয়ে যায় প্রোমেটাফেজ। আর সম্পূর্ণ যদি বিলুপ্ত অবস্থায় থাকে, যদি বলে যে সম্পূর্ণ বিলুপ্ত অবস্থায় আছে বা বিলুপ্ত থাকে কোন পর্যায়ে, তাহলে হচ্ছে মেটাফেজ পর্যায়ে। কারণ প্রোমেটাফেজ অলরেডি বিলুপ্ত হয়ে গেছে, তাহলে মেটাফেজে কি থাকবে? বিলুপ্ত অবস্থায় তো থাকবে, তাই না? তোমাদের বইয়ের ভাষা যেভাবে লেখা আছে প্রশ্নটা ঠিক ওইভাবেই হবে, ঠিক আছে? তো বিলুপ্তি ঘটে প্রোমেটাফেজে আর বিলুপ্ত শুরু হয় প্রোফেজে। এইখানে প্রোমেটাফেজ অপশনটা নাই দেখে আমরা কি বলছি? প্রোফেজ বলছি। কারণ কি? কারণ বিশ্ববিদ্যালয়ে স্যাররা যখন প্রশ্ন করে, বিশ্ববিদ্যালয়ে যখন তোমরা পড়বা কোষ বিভাজন সম্বন্ধে, তখন কোষ বিভাজনের যে কোষ বিভাজনের যে প্রোমেটাফেজ ধাপটা আছে না, কোষ বিভাজনের প্রোমেটাফেজ ধাপ বলে আসলে কোনো ধাপ নাই। মূলত প্রোফেজ ধাপটা অনেক দীর্ঘ একটা ধাপ। বলতে পারো তুমি যে প্রোফেজ ধাপটা অনেক দীর্ঘ ধাপ দেখে প্রোফেজকে দুইটা ভাগে ভাগ করে দিছে তারা। প্রোফেজকে পরবর্তী প্রোমেটাফেজে, মানে প্রোফেজের আরেকটা অংশকে প্রোমেটাফেজে দিছে। বিশ্ববিদ্যালয়ে তোমার 4টা ধাপ পড়ায়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ঠিক আছে? যার জন্য অপশনে কি রাখছে? প্রোমেটাফেজ রাখেই নাই। আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ার, কার কোনো প্রবলেম থাকার কথা না। এরপরে প্রশ্ন আসলে পারবা না ভাইয়ারা? বিলুপ্তি ঘটতে শুরু হয় প্রোফেজে আর প্রোমেটাফেজে বিলুপ্ত হয়ে যায়, আর সম্পূর্ণ বিলুপ্ত অবস্থায় থাকে বা বিলুপ্ত থাকে কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে। এইভাবে তোমরা আনসারগুলো করবা, ঠিক আছে? দেখো এখন উদ্ভিদ কোষের বিভাজন প্রক্রিয়ায় কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার তৈরি হয়? স্পিন্ডল ফাইবার তৈরি হয় কোন পর্যায়ে? প্রোফেজ পর্যায়ে, প্রোমেটাফেজ পর্যায়ে, মেটাফেজ পর্যায়ে নাকি অ্যানাফেজ পর্যায়ে? এটা হচ্ছে প্রোমেটাফেজ পর্যায়ে, ঠিক আছে? স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু। আচ্ছা সরি, এই প্রোমেটাফেজ পর্যায়ে যে আছে এই পর্যায়ে আরেকটা কাজ ঘটে। দেখো যেসব স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোম সংযুক্ত থাকে, অর্থাৎ স্পিন্ডল ফাইবার প্লাস ক্রোমোজোম, তাদেরকে কি বলি আমরা? স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু প্লাস ক্রোমোজোম, বা ক্রোমোজোমের কি সেন্ট্রোমিয়ার লাগানো অবস্থা থাকে। মানে ক্রোমোজোম মূলত কার মাধ্যমে স্পিন্ডল ফাইবারের সাথে সংযুক্ত অবস্থা থাকে? ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের সাথে স্পিন্ডল ফাইবারের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। এই যে স্পিন্ডল ফাইবার প্লাস ক্রোমোজোম, এটার নাম তখন হয়ে যায় ট্র্যাকশন ফাইবার। কি হয়? ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন ফাইবারের আরেকটা নাম কি ভাইরা? বা আকর্ষণ তন্তু। কি হয়? আকর্ষণ তন্তু। ট্র্যাকশন ফাইবার বা কি? আকর্ষণ তন্তু, ঠিক আছে? এই জিনিসটুকু মাথায় রাখবা। ট্র্যাকশন ফাইবার বাকি এটার নাম বলি আকর্ষণ তন্তু। আর এই প্রোমেটাফেজ পর্যায়ে আরেকটা জিনিস দেখা যায় যার নাম হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। অর্থাৎ ক্রোমোজোম গুলো এই সময় ক্রমান্বয়ে আন্দোলিত অবস্থায় থাকে বা দুলতে থাকে, অর্থাৎ এই সময় কি দেখা যায়? ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, ঠিক আছে? ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, এই জিনিসটুকু মাথায় রাখো। কি দেখা যায়? ক্রোমোজোমীয় নৃত্য
দেখা যায় কোন পর্যায়ে? এই প্রোমেটাফেজ পর্যায়ে। তুমি কি দেখতে পাচ্ছ? ক্রোমোজোমীয় নৃত্য দেখতে পাচ্ছ। ঠিক আছে ভাইরা, এই জিনিসটুকু মাথায় রাখবা। প্রাণী কোষের ক্ষেত্রে স্পিন্ডল ফাইবার তো তৈরি হয়, সেই সাথে তোমার প্রাণী কোষের মধ্যে একটা এক্সট্রা জিনিস আছে, যেটা কি বলছিলাম আমরা? সেন্ট্রিউল থাকে, যেটা উদ্ভিদ কোষে থাকে না। এই যে সেন্ট্রিউল যা আছে, এই সেন্ট্রিউল দুই ভাগে ভাগ হয়ে যায়। এই দুইটা সেন্ট্রিউল দুই ভাগে ভাগ হয়ে স্পিন্ডল ফাইবারের বা স্পিন্ডল যন্ত্রের তোমার দুইটা পার্শ্বে চলে যায়, এবং দুই পার্শ্বে চলে গিয়ে সেখান থেকে এক ধরনের রশ্মি বিচ্ছুরণ করে, যার নাম হচ্ছে এস্টার রশ্মি বা এস্টার রে। ঠিক আছে, প্রাণী কোষে কি দেখা যায়? এক্সট্রা এস্টার রে। এটা কোন পর্যায়ে দেখা যায়? এই প্রোমেটাফেজে দেখা যায়। প্রাণী কোষে কি দেখা যায়? প্রাণী কোষে এস্টার রে। প্রাণী কোষে এক্সট্রা একটা জিনিস দেখা যায়, যার নাম হচ্ছে এস্টার রে। এস্টার রে বা এস্টার রশ্মি। ঠিক আছে, এইটুকু মাথায় রাখো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে? দেখো ভাইরা, ক্রোমোজোম যখন মেরুর দিকে গমন করে, এটা কোন ধাপে করে? ক্রোমোজোমগুলো মেরুর ধাপে গমন করার সময় তোমার সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহুদ্বয় অনুগামী হয়। অর্থাৎ সেন্ট্রোমিয়ার যে আছে, এই যে সেন্ট্রোমিয়ারটা, এটা অগ্রগামী আর বাহুদ্বয় কি হয়? অনুগামী হয়। এখন এই সময় আকার আকৃতি প্রাপ্ত হয়, ভি আকৃতি প্রাপ্ত, এই যে এরকম। অর্থাৎ তোমার ভি আকৃতি প্রাপ্ত যেটা, এটা কিসের মতো? ভি এর মতো। ভি এল, তারপর হচ্ছে এল, আরেকটা কোনটা? জে। এটা হচ্ছে জে এর মতো আকৃতিপ্রাপ্ত, আরেকটা হচ্ছে আই এর মতো। আচ্ছা, এখন দেখো, যদি এখানে বলে ভি এল জে আই, এই ভি কি? এটা হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটা মানে হচ্ছে মধ্য। ঠিক আছে, মেটা মানে কি? মেটা হচ্ছে মধ্য। এখন এইখানে দেখো, সেন্ট্রোমিয়ারটা ঠিক মধ্যভাগে অবস্থান করে, এবং দুইটা ক্রোমোজোমের যে দুইটা বাহু আছে, এইটা আর এটা, দুইটা সমান ভাগে ভাগ থাকে, অর্থাৎ দুইটা সমান হয়। দুইটা বাহুর দৈর্ঘ্য কত? সমান। আর সেন্ট্রোমিয়ার কোথা থেকে? মাঝখানে, যার জন্য এটার নাম মেটাসেন্ট্রিক, অর্থাৎ মধ্য কেন্দ্রিক। এরপর যদি বলি এটা এল আকৃতি প্রাপ্ত, যেটা দেখো এই যে ভি এল জে আই, এটা মেটাসেন্ট্রিক। এটা কি? সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক, অর্থাৎ মেটাসেন্ট্রিক মানে মধ্যকেন্দ্রিক, সাব মানে নিচে, মানে মধ্যের একটু নিচে থাকে আর কি। মধ্যে থাকে না একদম, মধ্য থেকে একটু দূরে থাকে বা মধ্য থেকে একটু নিচে থাকে, যার জন্য এটার নাম কি? সাবমেটাসেন্ট্রিক। অর্থাৎ তোমার এইখানে তোমার যেটা থাকবে, সেন্ট্রোমিয়ারটা মধ্য থেকে একটু নিচের দিকে থাকবে, যার জন্য এটার নাম কি? সাবমেটাসেন্ট্রিক। এইখানে দেখো, ক্রোমোজোমের একটা বাহু একটু বড়, আরেকটা বাহুর চাইতে একটু বড়। ঠিক আছে, যার জন্য এটা কি? সাবমেটাসেন্ট্রিক। এটা কি? এল আকৃতির। যদি বলি অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রো মানে কি বলো তো ভাইয়া? অ্যাক্রো মানে হচ্ছে মাথা। ঠিক আছে, অ্যাক্রো মানে মাথা। এখন এই যে অ্যাক্রোসেন্ট্রিক, অর্থাৎ দেখো সেন্ট্রোমিয়ারটা তোমার কোথায় আছে বলো তো? এই সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের যে দুইটা বাহু আছে, একটা বাহু থেকে আরেক, মানে একটা বাহুর একদম শেষে আরেকটা বাহুর মাথার দিকে অবস্থিত আর কি। অর্থাৎ অনেকটাই তোমার প্রান্তের কাছাকাছি অবস্থিত, যার জন্য এটার নাম কি? অ্যাক্রোসেন্ট্রিক, যেটা যে আকৃতির। আরেকটা হচ্ছে টেলোসেন্ট্রিক। টেলো মানে হচ্ছে লেজ, অর্থাৎ শেষের দিকে একদম। একটা বাহু দেখো অনেক বড়, আরেকটা বাহু খুবই ছোট। এটা যদি হয়, এটা হচ্ছে টেলোসেন্ট্রিক। এটা হচ্ছে আই, অর্থাৎ প্রান্ত কেন্দ্রিক। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। তো এটা কোনটা? এই ধাপে, এটা কোন ধাপে দেখা যায়? এটা হচ্ছে অ্যানাফেজ ধাপে দেখা যায়, অর্থাৎ গতি পর্যায়ে দেখা যায়। এবং এই আকৃতি প্রাপ্ত যখন হয় ক্রোমোজোম গুলো, তখন তারা কি করে? মেরুর দিকে গমন শুরু করে। ঠিক আছে, আর এই যে এইখানে যে হয়, এটা কিসের মাধ্যমে হয়? এইখানে কিন্তু ক্রোমোজোম গুলো অপত্য ক্রোমোজোম, এখানে যেগুলো আছে সবগুলো অপত্য ক্রোমোজোম, অর্থাৎ মেটাফেজ পর্যায়ে তোমার ক্রোমোজোম গুলা সেন্ট্রোমিয়ার সহ বিভক্ত হয়ে যায়। সেন্ট্রোমিয়ারের বিভাজন কোথায় ঘটে? তোমার মেটাফেজ পর্যায়ে। আর সেন্ট্রোমিয়ার বিভাজনের সাথে সাথে তোমার এই টেলোফেজ পর্যায়ের সূচনা ঘটে। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার বিভাজনের সাথে সাথে কার সূচনা ঘটে? টেলোফেজ পর্যায়ের সূচনা ঘটে। আর যদি বলে সেন্ট্রোমিয়ার বিভাজন হয় কোন পর্যায়ে? সেন্ট্রোমিয়ার বিভাজন হয় মেটাফেজ পর্যায়ের শেষের দিকে। দ্যাট মিন্স তোমার মেটাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভাজন হয়। ঠিক আছে, আর যদি বলে যে ক্রোমোজোমের বিভাজন হয় কখন, বা অপত্য ক্রোমাটি সৃষ্টি করে কখন? প্রোফেজ ধাপ আছে না, ওই সময় তোমার ক্রোমোজোম গুলো লম্বালম্বি ভাবে সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভাজন হয়। ক্রোমোজোম গুলো লম্বালম্বি ভাবে সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভাজন হয় কোন ধাপে? প্রোফেজ ধাপে। এই প্রশ্নগুলোর মধ্যে কখনো কনফিউজড হয়েও না। এই প্রশ্নগুলোর মধ্যে কনফিউজড হলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, এইগুলা কিন্তু ভুল করা যাবে না, সহজ প্রশ্ন। চলো, কোনটি প্রকৃতকোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন? মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, সাইটোকাইনেসিস। কোনটা? অবভিয়াসলি মাইটোসিস, অর্থাৎ জীবদেহ গঠিত হয়। অর্থাৎ একটা বিশাল জীবদেহ যখন গঠন করে, তখন এটা দৈর্ঘ্যেও বৃদ্ধিপ্রাপ্ত হয়, পার্শ্বীয়ভাবেও বৃদ্ধিপ্রাপ্ত হইতে হয়। এটা কোথায় ঘটে? এই মাইটোসিস কোষ বিভাজন যেটা আছে সেইখানে ঘটে। প্রকৃতকোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন। জীবদেহ গঠিত হয় তোমার কিসের মাধ্যমে? এই ইয়ের মাধ্যমে, মাইটোসিসের মাধ্যমে। আর মিওসিসের মাধ্যমে হচ্ছে জনন কোষ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? জনন কোষ সৃষ্টি হয়। মিওসিসের মাধ্যমে হয় জনন কোষ সৃষ্টি। অ্যামাইটোসিস কার মধ্যে ঘটে? ইস্ট অ্যামিবা
আর ব্যাকটেরিয়ার মধ্যে যেটা ঘটে মূলত বাইনারি ফিশন বা দ্বিভাজন। আর সাইটোকাইনেসিস কি, তোমার মাইটোসিসের পরে সাইটোপ্লাজমে মাইটোসিস বা ক্যারিওকাইনেসিস যে বলি, এই ক্যারিওকাইনেসিসের পরে তোমার সাইটোকাইনেসিস যেটা ঘটে, অর্থাৎ সাইটোপ্লাজমের যে বিভাজন ঘটে কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে, সেইটাই হচ্ছে তোমার কি কোষ প্রাচীর বা কোষ ঝিল্লি সৃষ্টির মাধ্যমে। আচ্ছা, কোষ ঝিল্লি যেটা থাকে, এই কোষ ঝিল্লি ভিতর দিকে এক ধরনের খাস সৃষ্টি হয় সাইটোকাইনেসিসের সময়। তোমার উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমার হচ্ছে কোষ প্রাচীরের সৃষ্টি হয়, প্রাণী কোষ তো কোষ প্রাচীর থাকে না। এইখানে তোমার অ্যাক্টিন আর মায়োসিন নামক দুই ধরনের প্রোটিন আছে। এই অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন কাজ করে এবং কোষ ঝিল্লির ভিতর দিকে খাস সৃষ্টি হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি করে, এটুকু মাথায় রাখো। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায় কোনটা? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, কোনটা সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়? মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায় কোনটা? মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে স্বল্পস্থায়ী বা সবচেয়ে ছোট পর্যায় কোনটা? সবচেয়ে ছোট পর্যায় যেটা, সেটা হচ্ছে প্রোমেটাফেজ। কারণ নর্মালি প্রোমেটাফেজ বলে আসলে কোনো ধাপ নাই, এটা প্রোফেজেরই একটা ধাপ, যেটা প্রোফেজকে কি করছে দুই ভাগে ভাগ করে ফেলছি আমরা, যার জন্য এটারে কি বলছি আমরা, এটারে হচ্ছে স্বল্পস্থায়ী পর্যায়। অর্থাৎ প্রোমেটাফেজ বলতে পারলে এটা তোমার মূলত কি, এটা হচ্ছে সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায় হচ্ছে কোনটা? প্রোমেটাফেজ। আর প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, ঠিক আছে, সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এটা কোনটা? মাইটোসিসের। যদি প্রশ্ন আসতো কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা, কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? কেউ বলতে পারবা? কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় মাইটোসিস না, ওভারঅল যদি বলি তাহলে হচ্ছে মায়োটিক প্রোফেজ 1 বা মায়োসিস কোষ বিভাজনের যে মায়োটিক প্রোফেজ 1 যে আছে, যেটা আমরা আবার 5 ভাগে ভাগ করছি, সেইটা তোমার যদি বলি কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, ঠিক আছে। আরে ইন্টারফেজ কি কোষ বিভাজনের পর্যায় বেটা? ইন্টারফেজ হচ্ছে তোর কোষের প্রস্তুতিমূলক পর্যায় বা কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়। ইন্টারফেজকে তুমি কোষ বিভাজনের মধ্যে ধরতে পারবে না, এটা হচ্ছে কোষের প্রস্তুতিমূলক পর্যায়। যদি বলে ওভারঅল কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা, তাহলে আনসার হচ্ছে মায়োটিক প্রোফেজ 1, ঠিক আছে। অর্থাৎ যেটাকে আমরা লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস এই 5টা ভাগে ভাগ করছি। ওই প্রোফেজ 1 হচ্ছে সবচাইতে দীর্ঘস্থায়ী পর্যায়। আচ্ছা, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? অ্যানাফেজ, টেলোফেজ, মেটাফেজ নাকি প্রোফেজ, কোনটা? কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? এটা মাথায় রেখো সবাই, এইটা হচ্ছে তোমার মেটাফেজ। আর এই ধাপে কি ঘটে? কোষগুলো সবচেয়ে বেশি খাটো ও মোটা দেখায়, কোষ সবচেয়ে বেশি খাটো ও মোটা দেখায়, সবচেয়ে বেশি খাটো ও মোটা হয়। কারণ কোষগুলা ক্রোমোজোম সবচেয়ে বেশি খাটো ও মোটা দেখায়, কোষ বলতেছি, ক্রোমোজোম সবচেয়ে বেশি খাটো ও মোটা দেখায়। কি দেখায়? ক্রোমোজোম সবচেয়ে বেশি খাটো মোটা দেখায়, ঠিক আছে। ক্রোমোজোম কি করে? সবচেয়ে বেশি খাটো ও মোটা দেখায়। কোন ধাপে? এই মেটাফেজ ধাপে। আর এই সময় এই কোষগুলা সবচেয়ে বেশি খাটো ও মোটা দেখায় কেন? কারণ এদের কন্ডেনসেশন বা ঘনীভূতকরণ ঘটে, কন্ডেনসেশন ঘটে এবং কোষগুলা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়া বা বিষুবীয় অঞ্চলে অবস্থান করা, এটার নাম কি? এইটার নাম হচ্ছে তোমার মেটাকাইনেসিস। আরেকটা কি? মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস এই জিনিসগুলো কোথায় ঘটে? তোমার এই জিনিসগুলো মেটাফেজ পর্যায়ে ঘটে। আর সেই সাথে আরেকটা কি বললাম, এই মেটাফেজ পর্যায়ের শেষের দিকে সেন্ট্রোমিয়ার দুইটা বিভক্ত হয়ে যায় এবং দুইটা অপত্য ক্রোমোজোমের সৃষ্টি করে এবং এই সেন্ট্রোমিয়ারের বিভাজন হওয়ার পর দুইটা অপত্য ক্রোমোজোম তৈরি হওয়ার পর এরপরে তোমার অ্যানাফেজ পর্যায়ের সূচনা ঘটে। এই অ্যানাফেজ পর্যায়ে তোমার কি হয়? ওই যে অপত্য ক্রোমোজোম গুলো তোমার মেরুর দিকে গমন করে, বিষুবীয় অঞ্চল থেকে কোথায়? মেরুর দিকে গমন করে। এই জিনিসগুলো মাথায় রাখো, ঠিক আছে। আচ্ছা, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো লম্বালম্বি ভাবে দুই ভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড তৈরি করে? কোন পর্যায়ে? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, কোনটা? কোন পর্যায়ে? কোষ বিভাজনের কোন পর্যায়ে
তোমার কি করে বলতো, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো লম্বালম্বিভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যায় বলতে পারবা? অর্থাৎ বিভক্ত হয়ে দুইটা অপত্য ক্রোমাটিড তৈরি করে। এখানে কিন্তু বলে নাই সেন্ট্রোমিয়ার সহ বিভাজন হয়। তোমার মাথায় রাখতে হবে ক্রোমোজোম গুলো লম্বালম্বিভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এটা বিভক্ত হয়, এই যে বিভক্ত হয় বা বিভক্ত হয়ে কি তৈরি করে, ক্রোমাটিড তৈরি করে। এটা করে প্রোফেজ ধাপে। আর যখন বলছে অপত্য ক্রোমাটিড তৈরি হয়ে যায়, অর্থাৎ অপত্য ক্রোমাটিড তৈরি হয়ে গেছে। অপত্য ক্রোমাটিড মানে হচ্ছে তোমার পূর্ণাঙ্গ বিভাজন হয়ে গেছে, অর্থাৎ তোমার সেন্ট্রোমিয়ার সহ বিভাজন হয়েছে। এখানে কিন্তু সেন্ট্রোমিয়ার সহ হয় নাই, যার জন্য অপত্য কথাটা উল্লেখ করে নাই। অপত্য মানেই ওইটা টোটালি আলাদা হয়ে গেছে। অপত্য যদি হইতো, অপত্য ক্রোমাটিডে বিভক্ত, অপত্য ক্রোমাটিড তৈরি করে, অপত্য ক্রোমাটিড তৈরি করতো, তাহলে আনসার কোনটা হইতো? আনসার হইতো মেটাফেজ ধাপে। কারণ ওই সময় সেন্ট্রোমিয়ারেরও বিভাজন ঘটে, ফলে অপত্য ক্রোমাটিডে পরিণত হয়। আর অপত্য ক্রোমাটিড গুলা অ্যানাফেজ পর্যায়ে তোমার বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে গমন করে। কিন্তু এখানে বলছে বিভক্ত হয়ে জাস্ট ক্রোমাটিড তৈরি করে। অর্থাৎ তোমার এই যে লম্বালম্বি ভাবে বিভক্ত হয়, সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে কি তৈরি করে? তোমার ক্রোমাটিড তৈরি করে। এটা কোন ধাপে? এটা হচ্ছে প্রোফেজ ধাপে করে। ঠিক আছে, এটা কোনটা? এটা হচ্ছে প্রোফেজ ধাপে করে। মারুফ পিঠামুদেরা, আমি কি বলছি? অপত্য ক্রোমাটিড তৈরি করে যখন, তখন কোন সময়? সেন্ট্রোমিয়ারের বিভাজন যখন ঘটে রে ভাই। সেন্ট্রোমিয়ারের বিভাজন কোন ধাপে ঘটে? সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে মেটাফেজ ধাপে। মেটাফেজের কখন? শেষের দিকে ঘটে, কিন্তু ঘটে তো মেটাফেজের মধ্যে, তাই না? তার মানে অপত্য ক্রোমাটিড তৈরি হয় কোন ধাপে? মেটাফেজে। আর অপত্য ক্রোমাটিড গুলা তোমার মেরুর দিকে গমন করে কোন ধাপে? মেরুর দিকে গমন করে হচ্ছে অ্যানাফেজ ধাপে। অর্থাৎ সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে তোমার কি? মেটাফেজ ধাপে। আর সেন্ট্রোমিয়ারের বিভাজনের শেষ হওয়ার পর তারপর অ্যানাফেজ পর্যায়ে ইয়েতে চলে যায়, মানে অ্যানাফেজ পর্যায়ে তোমার বিষুবীয় অঞ্চল থেকে দুই মেরুর দিকে গমন করে। ঠিক আছে, এই জিনিসগুলা, বেসিক জিনিসগুলা মাথায় রাখবা, বইগুলা ভালো মতো রিডিং করবা। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে যাই। মাইটোসিস বিভাজনের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়? প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, কোন ধাপে? মাইটোসিস বিভাজনের কোন ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়? মাইটোসিস বিভাজনের কোন ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়? আচ্ছা, তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের 1 মিনিট। দেখো, এটা কে পারবা বলো তো? অপত্য ক্রোমোজোম বা অপত্য ক্রোমাটিড যেটা আছে, সেন্ট্রোমিয়ারের বিভাজন হইলেই অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়। বা তোমার প্রশ্ন আসলে ডিরেক্টলি বলে না অপত্য ক্রোমোজোম কোথায় তৈরি হয়, এইভাবে প্রশ্ন আসে না। অপত্য ক্রোমোজোম গুলো কোন দিকে ধাবিত হয়, বা অপত্য ক্রোমোজোম গুলো মেরুর দিকে গমন করে কোন পর্যায়ে, তখন হবে অ্যানাফেজ। ঠিক আছে, অপত্য ক্রোমাটিড গুলো বা অপত্য ক্রোমাটিড কোন পর্যায়ে সৃষ্টি হয়, এইভাবে প্রশ্ন আসে না। প্রশ্ন আসে যে এইভাবে, সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় কোন পর্যায়ে? সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় এটা মেটাফেজ পর্যায়ে। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রাখো। এটা কি? এটা হচ্ছে মেটাফেজ পর্যায়ে। সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে। আরেকটা কথা বলি, অনেক বইয়ে দেখবা কোশ্চেন ব্যাংকে প্রোমেটাফেজ দেওয়া আছে, যে আগের প্রশ্ন যেটা আছে দুই ভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড তৈরি করে, এটা অনেক বই প্রোমেটাফেজে দেওয়া আছে। প্রোমেটাফেজ কিন্তু হবে না, এটা হবে প্রোফেজ। আর এই যে তোমার যেটা বলি, এইটা যেটা আছে এটা হচ্ছে মেটাফেজ পর্যায়ে। ঠিক আছে, মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে? সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় মেটাফেজ পর্যায়ে। মেটাফেজ পর্যায়ে কোন কোন সময় হয়? শেষের দিকে হয়। এটা অনেকে অ্যানাফেজ ভাবে, অনেকে বলতেছে অ্যানাফেজ না, এটা অ্যানাফেজ হবে না কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে অ্যানাফেজ। এই যে মিম মিম, ওই কিন্তু ভালোই করছে, মানে ওই কিন্তু আনসার দিছে। আচ্ছা যাই হোক, মিম মিম দেখে একটা নাম মনে পড়লো, তোমার হচ্ছে ওর নামে দুইবার মিম। ওইরকম দেখছো না তোমরা? সুইজারল্যান্ড প্রবাসী নামে একটা পেজ আছে, ওইখানে দেখবা, মানে ওরা হচ্ছে অনেক মার্কা পোস্ট করে, মানে ধরো যে স্যাটায়ার পোস্ট করে আর কি। ওরা যে জিনিসটা দিতে চায়, যে বিনোদনের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চায়। ঠিক আছে, তো ওইখানে একটা চরিত্র আছে কামরুজ্জামান। তো ও একদিন বলতেছে বাসের টিকিট ফাঁকি দেওয়ার কি কৌশল, এটা শিখে, এটা বলার পর বলতেছে কি সে শেষে গিয়ে, যে আমি কিন্তু এই উপায়টা জানতাম না। মানে বাসের টিকিট যে ফাঁকি দিবে, টিকিট চেকার যা আছে, বা ট্রামের মধ্যে চড়বে যখন, টিকিট চেকার যারা আছে টিকিটটা ফাঁকি দিবে কিভাবে, এই টিকিটটা ফাঁকি দেওয়ার কৌশল, মানে কৌশলটাও জানতো না। ওরে কে শিখাইছে? ও বলতেছে লাস্ট টাইম হজ করতে সৌদি গেছে যে মামুন ভাই, উনি আমার এই উপায় শিখাই গেছেন। মানে বুঝতেছো, এইখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে, যে অনেক সময় মানুষ হজ করে, সবাই কিন্তু ভালো হয় না, মানে এইরকম একটা জিনিস বুঝাইছে। তো এই টাইপের ওর নাম দেখে আমার ওই নামটা মনে পড়তেছে। ঠিক আছে, যে কামরুজ্জামান। আচ্ছা, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমাটিডের সুপার কয়েলিং হয়? দেখো, সুপার কয়েলিং কোন ধাপে হয়? প্রোফেজ,
প্রোমেটাফেজ, মেটাফেজ নাকি টেলোফেজ। অর্থাৎ সুপার কয়েলিং প্রক্রিয়ায় তোমার কি তৈরি হয়? কন্ডেনসেশন ঘটে। সুপার কয়েলিং প্রক্রিয়ায় তোমার কি ঘটে বলো তো ভাইরা? সুপার কয়েলিং প্রক্রিয়ায় কন্ডেনসেশন ঘটে। এই কন্ডেনসেশন যে ঘটে এবং কন্ডেনসেশনের কারণে কি হয়? ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো এবং মোটা দেখা যায়, তাই না? ক্রোমোজোমগুলো কি হয়? সবচেয়ে বেশি খাটো ও মোটা দেখা যায়। মূলত কি কারণে? ওই সময় হচ্ছে তোমার বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো বিন্যস্ত হওয়া হচ্ছে তোমার কি? মেটাকাইনেসিস। আর ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো ও মোটা দেখা যায় কোন ধাপে? মেটাফেজ পর্যায়ে। কেন দেখা যায়? কারণ ওই সময় কন্ডেনসেশন ঘটে বা ঘনীভূতকরণ ঘটে, এবং এই ঘনীভূতকরণ যে ঘটে এটা কোন প্রক্রিয়ায় ঘটে? এই সুপার কয়েলিং প্রক্রিয়ায় ঘটে। তার মানে সুপার কয়েলিং কোন ধাপে হয়? এটা মেটাফেজ ধাপে হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখো। হ্যাঁ, এটা হচ্ছে মেটাফেজ ধাপে ঘটে, ঠিক আছে? এই মিম মিম, তুমি আবার কিছু মনে করো না, আমি যে বললাম কামরুজ্জামানের কথা, ঠিক আছে? এগুলো কিন্তু মজা করে বলতেছি জাস্ট। হ্যাঁ, আচ্ছা দেখো, মাইটোসিস বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা VL যে I এর মতো দেখা যায়? মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ নাকি প্রোফেজ? এটা সবাই জানো। এটা কোনটা? এই অ্যানাফেজ পর্যায়ে, ঠিক আছে? এটা অ্যানাফেজ পর্যায়ে। এই জিনিসটা মাথায় রাখো। এটা কোন পর্যায়ে? এটা হচ্ছে অ্যানাফেজ পর্যায়ে, যেটা আছে এই অ্যানাফেজ পর্যায়ে VL যে I এর মতো দেখা যায়। আচ্ছা, এরপরে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে মাইটোসিসের কোন ধাপে? দেখো, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে মাইটোসিসের কোন পর্যায়ে? একটু আগে আমি পড়ায় আসছি তোমাদের কোন ধাপে বিলুপ্তি ঘটে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে কোন পর্যায়ে? প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ নাকি কোনোটাই নয়? বিলুপ্তি ঘটে কোন ধাপে? বিলুপ্তি ঘটে হচ্ছে প্রোমেটাফেজ ধাপে, ঠিক আছে? বিলুপ্তি ঘটে কোন ধাপে? বিলুপ্তি ঘটে হচ্ছে প্রোমেটাফেজ ধাপে। এই জিনিসটা মাথায় রেখো। বিলুপ্তি ঘটে কোন পর্যায়ে? বিলুপ্তি ঘটে হচ্ছে প্রোমেটাফেজ পর্যায়ে। বিলুপ্তি ঘটে কোন পর্যায়ে? এই যে বিলুপ্তি যে ঘটে, বিলুপ্তি ঘটে প্রোমেটাফেজ পর্যায়ে, ঠিক আছে? আর বিলুপ্ত অবস্থায় থাকে মেটাফেজ পর্যায়ে। যদি বলে যে বিলুপ্তির সূচনা ঘটে বা বিলুপ্তির শুরু হয়, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তির শুরু হয় প্রোফেজে, বিলুপ্ত হয় হচ্ছে প্রোমেটাফেজে, আর বিলুপ্ত অবস্থায় থাকে, যদি এইভাবে প্রশ্ন আসে তাহলে হচ্ছে হবে মেটাফেজ, ঠিক আছে? হায় রে, বইয়ে যে কত মানে চেঞ্জ আনে, আল্লাহ কি বলবো। যাই হোক, তাসবিহাত ইসলাম মারুফ, তুই ওইটা যদি অপত্য ক্রোমোজোম যদি নতুন এডিশনে যদি তাই করে থাকে, তাহলে তুই নতুন এডিশনেরটাই দাগাবি, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাট ওই টাইপের প্রশ্ন থাকবে না। থাকবে কি তোর সেন্ট্রোমিয়ার বিভাজন হয় কোন ধাপে? সেন্ট্রোমিয়ারের বিভাজন, দেখ ভাই, অনেকেই ভাবে কি যে সেন্ট্রোমিয়ার বিভাজনটা অ্যানাফেজে হয়। না, আসলে সেন্ট্রোমিয়ার বিভাজনটা অ্যানাফেজে হয় না। সেন্ট্রোমিয়ারের বিভাজনটা অবভিয়াসলি তোমার মাথায় রাখতে হবে কোথায় হয়? মেটাফেজে হয়। প্রশ্ন কিন্তু এইটাই থাকবে, এবং এইটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে। ক্রোমোজোমাল নৃত্য দেখা যায় কোন দশায়? এগুলা সহজ। আচ্ছা, সাপোজ এখানে প্রোমেটাফেজ নাই, তাহলে কি দাগাবি? প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এখানে দেওয়া আছে মেটাফেজ, তাহলে কোনটা দাগাবি সবাই? ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন ধাপে? দেখি এখন আনসার কর। ক্রোমোজোমাল নৃত্য দেখা যায় কোন ধাপে? আমি প্রোমেটাফেজ অপশনেই রাখলাম না, তাহলে কোনটা দাগাবা সবাই? যদি প্রশ্ন আসে এরকম, তাহলে কোনটা দাগাবা? ইয়েস, এই সামনে 25 আবার কোনটা? এটা তো 24। হ্যাঁ, তখন এ দাগাবা, ঠিক আছে? যদি আসে ক্রোমোজোমাল নৃত্য কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়, অপশনে আছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তোমার অপশন আছে এইভাবে, তখন তুমি দাগাবা হচ্ছে প্রোফেজ, ঠিক আছে? তখন দাগাবা কোনটা? তখন দাগাবা প্রোফেজ। যদি প্রশ্ন আসে যে ক্রোমোজোমাল নৃত্য কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়, তখন হচ্ছে প্রোফেজ। আর যদি দেখো যে এইরকম নাই, তাহলে মানে একদম এরকম আছে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তাহলে হচ্ছে প্রোমেটাফেজ। বাট প্রোমেটাফেজ অপশনে না থাকলে তখন প্রোফেজ দাগাবা, ঠিক আছে? কোষ বিভাজনের সময় বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলা হয়? কোষ বিভাজনের সময় বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়া, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়া, এটা কোন ধাপে ঘটে? কোষ বিভাজনের সময় ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয় কোন ধাপে? মেটাফেজ ধাপে। এবং এই বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে কি বলা হয়? সবাই জানো, মেটাকাইনেসিস। ক্যারিওকাইনেসিস না, সাইটোকাইনেসিস না, এটা কি? এটার নাম হচ্ছে মেটাকাইনেসিস, ঠিক আছে? এই জিনিসটুকু মাথায় রাখো। এই জিনিসটুকু মাথায় রাখো, কোষ বিভাজনের সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে কি বলা হয়? মেটাকাইনেসিস বলা হয়ে থাকে।
আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে কি বলা হয়? অর্থাৎ ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত থাকে স্পিন্ডল ফাইবারের সাথে। সেন্ট্রোমিয়ারের মাধ্যমে কার সাথে? স্পিন্ডল ফাইবারের সাথে সংযুক্ত থাকে। এই যে যখন ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের মাধ্যমে স্পিন্ডল ফাইবারের সাথে সংযুক্ত থাকে তখন সেই তন্তুর নাম কি বলতো? তখন সেই তন্তুর নাম বলি আমরা ট্রাকশন ফাইবার। ঠিক আছে, তখন তার নাম বলি কি? ট্রাকশন ফাইবার। এই বাস্ট ফাইবার যেটা, এটা কার মধ্যে দেখা যায়? এই বাস্ট ফাইবার যেটা, সেটা হচ্ছে ফ্লোয়েম ফাইবারের মধ্যে দেখা যায়। ফ্লোয়েম ফাইবার কোনটা হচ্ছে উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ, আর কোনটা হচ্ছে কোষ বিভাজন। মানে কিসের সাথে কি মিলাইছে দেখছো? কিসের মধ্যে কি? পান্তা ভাতে ঘি। একটা কথা বলি না আমরা, কিসের মধ্যে কি? পান্তা ভাতে ঘি। অপশনের সাথে মিলাইছে। স্পিন্ডল ফাইবার, ট্রাকশন ফাইবার, বাস্ট ফাইবার কোনোটাই নয়, বা ফ্লোয়েম ফাইবার। মানে এইরকম স্পিন্ডল ফাইবার কিন্তু বলা হয় না তখন। স্পিন্ডল ফাইবারকে তখন আমরা কি বলি? ট্রাকশন ফাইবার বলি। আর ট্রাকশন ফাইবারের বাংলা নাম কি? আকর্ষণ তন্তু। ঠিক আছে, ট্রাকশন ফাইবারের বাংলা নামটাও মাথায় রেখো, এটা কি? আকর্ষণ তন্তু। আচ্ছা এরপরে চলো যাই। গ্রিক শব্দ অ্যানাফেজের অর্থ কি? প্রাক পর্যায়, মধ্য পর্যায়, গতি পর্যায় নাকি শেষ পর্যায়? আচ্ছা প্রাক পর্যায় কোনটা? প্রাক পর্যায় হচ্ছে প্রোফেজ। ঠিক আছে, এটা হচ্ছে প্রোফেজ, প্রাক পর্যায়। যদি বলি প্রাক মধ্য পর্যায় কোনটা, তাহলে হচ্ছে প্রোমেটাফেজ, আর মেটাফেজ হচ্ছে মধ্য পর্যায়। এটা কি? এটা হচ্ছে মেটাফেজ। মধ্য পর্যায় হচ্ছে মেটাফেজ, গতি পর্যায় যেটা অ্যানাফেজ, আর শেষ পর্যায় যেটা সেটার নাম হচ্ছে টেলোফেজ। টেল মানে কি? লেজ। টেল মানে লেজ বা প্রান্ত, অর্থাৎ শেষের দিকে, তাই টেলোফেজ। এবার মাথায় রাখবা, হ্যাঁ টেলোফেজ। আর যদি বলি যে প্রাক মধ্য পর্যায় কোনটা, তাহলে প্রোমেটাফেজের বাংলা কি? প্রাক মধ্য পর্যায়। অর্থাৎ গ্রিক শব্দের অ্যানাফেজের অর্থ কি? অ্যানাফেজ মানে হচ্ছে গতি পর্যায়। ঠিক আছে, অ্যানাফেজ কি? অ্যানাফেজ হচ্ছে গতি পর্যায়। চলো পরবর্তী প্রশ্নে যাই। নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে মাইটোসিসের কোন ধাপে? এটা কে পারবে না ভাই? দেখ, এটা সবাই পারবে। নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে কোন পর্যায়ে? অ্যানাফেজ, মেটাফেজ, প্রোফেজ কোনটি নয়। কোনটা? অ্যানাফেজ, মেটাফেজ, প্রোফেজ কোনটি নয়। কোনটাই ঘটে? কোনটাই ঘটে? 28 নম্বর প্রশ্নের আনসার দেখি কে বলতে পারে। হ্যাঁ কোন ধাপে ঘটে? নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে মাইটোসিসের কোন ধাপে? এটা আনসার হবে কোনটি নয়, কারণ অপশনই দেওয়া নাই। ঘটে হচ্ছে টেলোফেজ পর্যায়ে, কোনটি নয়, বা তোমার কি দেওয়া আছে? টেলোফেজ। ঠিক আছে, কোনটি নয় বা টেলোফেজ, এটা আনসার থাকলে টেলোফেজ থাকলে টেলোফেজ দেখাবো, আর কোনটি নয় থাকলে তো কোনটি নয় আনসার। কারণ প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ কোনোটাতেই নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে না, বরং প্রোফেজে নিউক্লিওলাসের বিলুপ্তির সূচনা ঘটে, আর মেটাফেজে বিলুপ্ত অবস্থায় থাকে, আর প্রোমেটাফেজে কি হয়? বিলুপ্ত হয়ে যায়। এই যে এই জিনিসগুলো কনফিউশন করে না কখনো, আমি কিন্তু বারবার বলতেছি, এই জিনিসগুলো কিন্তু অনেকের কনফিউশন তৈরি হয়। আচ্ছা, মাইটোসিসের যে ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোজোম বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে তার নাম কি? দেখো, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ কোনটি নয়। কোনটা? মাইটোসিসের যে ধাপে তোমার কি করে বলতো? মাইটোসিসের যে ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোজোম বিভাজিত হয়ে দুটি অপত্য ক্রোমাটিড উৎপন্ন করে তার নাম কি? কোনটা বলতো? মাইটোসিসের যে ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোজোম বিভাজিত হয়ে দুইটা করে অপত্য ক্রোমাটিড উৎপন্ন করে তার নাম কি? ডি। ঠিক আছে, অর্থাৎ প্রোফেজ। ঠিক আছে, অর্থাৎ প্রোফেজে কি করে? প্রোফেজে ক্রোমোজোম বিভাজিত হয়ে দুইটা ক্রোমাটিড উৎপন্ন করে। ঠিক আছে, প্রোফেজ ক্রোমোজোমে বিভাজিত হয়ে কি করে? ক্রোমাটিড উৎপন্ন করে। এটা কোনটা হবে? কোনটি নয়, বা এটা আনসার কোনটা হবে? আনসার হবে প্রোফেজ। কি হবে আনসার? আনসার হচ্ছে প্রোফেজ। ঠিক আছে, দেখো সবাই পারো, দেখছো তোমরা কিন্তু ভালো পারো এই জিনিসগুলা। ক্যারিওকাইনেসিস কিসের বিভাজন? নিউক্লিয়াসের, সাইটোপ্লাজমের, মাইটোকন্ড্রিয়ার, গলগি বডির। মাইটোকন্ড্রিয়া বা গলগি বডির বিভাজন ঘটে না, ঘটে না। এগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু, এগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, কার ঘটে? ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর নিউক্লিয়াসের ভিতরে থাকে মূলত ক্রোমোজোম। এই নিউক্লিয়াসের বিভাজন ঘটলে ক্রোমোজোমেরও বিভাজন ঘটতেছে। মূলত ক্রোমোজোম কোথায় অবস্থান করে? ক্রোমোজোম অবস্থান করে হচ্ছে তোমার নিউক্লিয়াসের ভিতরে, যার জন্য নিউক্লিয়াসের বিভাজন মানে ক্রোমোজোমের
মানে ক্রোমোজোমের বিভাজন মানে কি, তোমার নিউক্লিয়াসটা বিভাজিত হচ্ছে, ফলে ক্রোমোজোমটাও 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আর সাইটোপ্লাজমের বিভাজন যেটা, সেটার নাম কি, সাইটোকাইনেসিস। আশা করি এই টাইপের প্রশ্নগুলা কেউ কখনো ভুল করবা না, ঠিক আছে? দেখো এগুলা কিন্তু বারবার রিপিট কোশ্চেন হয়েছে। আচ্ছা, উদ্ভিদের জননাঙ্গের গঠন ও বৃদ্ধি কোন প্রক্রিয়ায় ঘটে? উদ্ভিদের জননাঙ্গের গঠন ও বৃদ্ধি, কোন একটা অঙ্গের গঠন সৃষ্টি হচ্ছে এবং বৃদ্ধি হচ্ছে, কোন একটা অঙ্গ গঠিত হয়েছে, দেহ না কিন্তু, জীব দেহ গঠন হয় না কিন্তু। এখানে বলছে কি, জননাঙ্গের গঠন ও বৃদ্ধি। জননাঙ্গের গঠন ও বৃদ্ধি কোন প্রক্রিয়ায় হয়েছে? এটা মাইটোসিস প্রক্রিয়ায় হয়, ঠিক আছে? কোন একটা অঙ্গের গঠন ও বৃদ্ধি হয়, এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায়, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায়। এই জিনিসটা মাথায় রাখো, উদ্ভিদের জননাঙ্গের গঠন বৃদ্ধি কোন প্রক্রিয়া ঘটে? মাইটোসিস প্রক্রিয়ায় ঘটে। আর আরেকটা জিনিস মাথায় রাখো, মাইটোসিস কোথায় কোথায় ঘটে, মাইটোসিস কোথায় ঘটে, এই জিনিসটুকু মাথায় রাখো, মাইটোসিস কোথায় ঘটে, এই জিনিসটুকু জাস্ট একটু মাথায় রাখো। চলো এখন পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। আচ্ছা, মাইটোসিস কোথায় ঘটে আমি বলি। উদ্ভিদের উদ্ভিদের হচ্ছে শীর্ষ মেরিস্টেম কোষ, তারপর হচ্ছে কাণ্ড, লতা পাতার শীর্ষ, এই যে এইসব অঞ্চল যেগুলো আছে এইগুলাতে ঘটে। এমনকি জননাঙ্গের গঠন ও বৃদ্ধি, এইখানেও কি ঘটে, মাইটোসিস ঘটে। বইয়ের মধ্যে একটা ছোট্ট মানে অংশ আছে যেখানে কি হবে বলতো, যেখানে তোমার কি বলছে যে মাইটোসিস কোথায় ঘটে, ওই যে প্যারাটুকু যে আছে ওই প্যারাটুকু সম্পূর্ণ পড়বা। 3 লাইনের একটা প্যারা আছে, মাইটোসিস কোথায় ঘটে, তোমাদের বইয়ে ওইটুকু পড়বা। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? অ্যামাইটোসিস, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস নাকি মাইটোসিস? অবভিয়াসলি এটা সাইটোকাইনেসিস। সবাই কিন্তু জানো যে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়, সাইটোকাইনেসিস বলা হয়। ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন, অ্যামাইটোসিস এক ধরনের কোষ বিভাজন, মাইটোসিস যেটা কোষ বিভাজন, কিসের? সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন। আর অ্যামাইটোসিস কোনটা? প্রত্যক্ষ কোষ বিভাজন। আচ্ছা, কোষকে মাইটোসিস হতে বিরত রাখতে ভূমিকা রাখে কোনটি? সিডিকে, ফ্রাগমোপ্লাস্ট, P53 নাকি সাইক্লিন? কোনটা? অবভিয়াসলি এটা P53 যেটা আছে, এই P53 অর্থাৎ অনিয়ন্ত্রিত মাইটোসিস যেটা আছে, এই অনিয়ন্ত্রিত মাইটোসিসকে মানে কন্ট্রোল করে কে? P53। আর P53 যদি কোনো কারণে ডিফেক্টিভ হয়ে যায়, P53 বা P53 যদি কোনো কারণে ডিফেক্টিভ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে তোমার যে সমস্যাটা হবে, ক্যান্সার বা টিউমারের সৃষ্টি হবে। কারণ ওইখানে অতিরিক্ত কোষ বিভাজন ঘটতে ঘটতে তোমার একটা পর্যায়ে বেশি কোষ বিভাজন ঘটলে কোষ সংখ্যা বেড়ে যাবে, ফলে অতিরিক্ত তোমার দেহের কোন একটা অংশ থেকে কোষের সংখ্যা বৃদ্ধি। এখানে হাত আছে না, এখান থেকে আমার হাত যে দেখছো একদম নর্মাল, এই হাত থেকে বৃদ্ধি পেয়ে মানে হাতের কিছু অংশে দেখবা যে অতিরিক্ত কোষের সৃষ্টি হয়েছে, ফলে কি হয়েছে, হাতের ওই অংশে বিভিন্ন ধরনের মানে কোন একটা প্রবৃদ্ধি ঘটছে বা একটা বৃদ্ধি ঘটছে একটা কোষের, ওইটা থেকেই টিউমার সৃষ্টি হয়ে যেতে পারে, ঠিক আছে? ওইটাই টিউমার হিসেবে থাকতে পারে। এখন তোমারে বলি, যদি বলি P27 এর কথা বলছে, P27 এইটা যদি ডিফেক্টিভ হয়, এটা ডিফেক্টিভ হলে কি হবে? জাহাঙ্গীরনগরে এই টাইপের প্রশ্ন আসার চান্স আছে আর কি। P53 ডিফেক্টিভ হলে টিউমার বা ক্যান্সার সৃষ্টি হয়, P27 ডিফেক্টিভ হলে কি হবে কেউ বলতে পারবা? এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হবে। এটা কি হবে? ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে? এটা ব্রেস্ট ক্যান্সার হয়। আর ব্রেস্ট ক্যান্সার কিন্তু ছেলেদের ক্ষেত্রে হয় না, এটা কাদের ক্ষেত্রে হয়? মেয়েদের ক্ষেত্রে হয় ব্রেস্ট ক্যান্সার। যদি প্রশ্ন আসে ছেলেদের ক্ষেত্রে কোন ক্যান্সার হয়, ছেলেদের ক্ষেত্রে যেটা হয় প্রোস্টেট ক্যান্সার হয়। অর্থাৎ তোমার যে কি বলবো, স্ক্রোটাম আছে, যেটা স্ক্রোটাম বা, আচ্ছা ওই দিকে না যাই কারণ এগুলা শর্ট সিলেবাসের বাইরে তোমাদের, সো ওইগুলা লাগবে না। স্ক্রোটাম হচ্ছে তোমার অন্ডকোষ যেটা আছে ছেলেদের ক্ষেত্রে, ওই অন্ডকোষের ভিতরে তোমার বিভিন্ন আছে, প্রোস্টেট গ্ল্যান্ড নামক এক ধরনের গ্ল্যান্ড আছে। এই প্রোস্টেট গ্ল্যান্ড থেকে, প্রোস্টেট গ্ল্যান্ডের যদি কোনো কারণে তোমার অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়, তাহলে হয় যেটা প্রোস্টেট ক্যান্সার হয়ে যায়, ঠিক আছে? তো এইভাবে তোমার কি হয়, মেয়েদের ক্ষেত্রে যেটা হয় ব্রেস্ট ক্যান্সার হয়, আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয় না, ছেলেদের ক্ষেত্রে কি হয়, তোমার প্রোস্টেট ক্যান্সার হয়। এই জিনিসটুকু জাস্ট একটু মাথায় রাখো। আর এটা কি মানে কোষকে মাইটোসিস হতে বিরত রাখে কোনটা? P53। এটা যদি ডিফেক্টিভ হয় টিউমার বা ক্যান্সার হয়, আর P27 ডিফেক্টিভ হলে ব্রেস্ট ক্যান্সার হয়। এই জিনিসটুকু মাথায় রাখো। আচ্ছা, টিউমার কোন কারণে সৃষ্টি হয়? নিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস, নিয়ন্ত্রিত মিওসিস, অনিয়ন্ত্রিত মিওসিস। ভাই দেখ, কোষ বিভাজন থেকে পানির মতো প্রশ্ন হয়েছে এগুলা, সবাই জানো যে এটা কি অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে হয়ে থাকে। টিউমার কোন কারণে হয়? অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে হয়ে থাকে। আর যদি তোমার ব্লাড ক্যান্সার কখন হয়? যদি শ্বেতকণিকার সংখ্যা তোমার শরীরে 50,000-এর অধিক হয়ে যায়, যেখানে থাকার কথা 4 থেকে 11,000 বা 7,500 এবারে যায়, সেখানে যদি তোমার 50,000-এর অধিক হয়ে যায়, তাহলে তোমার কি হবে? ব্লাড ক্যান্সার হবে। আরেকটা কথা বলি, তোমার যখন 60-70 হাজারের উপরে চলে যাবে বা 50,000-এর উপরে চলে যাবে, তখন তোমার শরীরের ভিতরে টেম্পারেচার এত পরিমাণ বেড়ে যাবে বা তোমার শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। যদি তোমার কি হয়, এই WBCর সংখ্যা এত বেড়ে যায়, তাহলে তোমার শরীরের ভিতর জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা,
কোন প্রক্রিয়ায় টিউমার সৃষ্টি হয়? মিউটাজেনেসিস, অঙ্কোজেনেসিস, কার্সিনোজেনেসিস, নেক্রোজেনেসিস। কোন প্রক্রিয়ায়? কোন প্রক্রিয়ায়? নেক্রোজেনেসিস নাকি নেক্রোসিস? আচ্ছা, নেক্রোজেনেসিস বললাম। দেখো, কার্সিনোজেনেসিস, অঙ্কোজেনেসিস, মিউটাজেনেসিস। কোন প্রক্রিয়ায় টিউমার সৃষ্টি হয়? কোন প্রক্রিয়ায় কি হয়? টিউমার সৃষ্টি হয়। দেখি এটা কে পারে আনসার। কোন প্রক্রিয়ায় কি হয়? টিউমার সৃষ্টি হয়। টিউমার সৃষ্টি হয় কোন পর্যায়ে, কোন প্রক্রিয়ায়? আচ্ছা, 35 কি? আচ্ছা, তার আগে আমি বলি, অঙ্কোজিন কি করে? কোষচক্র বিনষ্ট করে। কোষচক্র বিনষ্টকারী জিন। কোষচক্র বিনষ্টকারী কে? এই অঙ্কোজিন যেটা আছে। এরপর যদি বলি মিউটাজিন, যে সব পদার্থ ক্যান্সার সৃষ্টি করে। যারা ক্যান্সার সৃষ্টি করে, মানে যে সব পদার্থ আর কি, যে সব পদার্থ ক্যান্সার সৃষ্টি করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি বলি কার্সিনোজেনিক। আচ্ছা, কার্সিনোজেন মানে কি? কার্সিনোজেন মানে হচ্ছে ক্যান্সার, ঠিক আছে? কার্সিনোজেন হচ্ছে ক্যান্সার, আর কার্সিনোজেনিক হচ্ছে এই যে মিউটাজেনিক পদার্থ যারা না, এরাই হচ্ছে কার্সিনোজেনিক। কার্সিনোজেনিক কারা? যারা হচ্ছে, যারা মিউটাজেনিক তারাই, অর্থাৎ যারা ক্যান্সার সৃষ্টি করে, যারা মিউটাজেনিক, ঠিক আছে? আর কোষচক্র বিনষ্ট করে অঙ্কোজিন। এই অঙ্কোজিন অঙ্কোজেনেসিস প্রক্রিয়ায় কি করে? তোমার টিউমার সৃষ্টি করে। কি করে? টিউমার সৃষ্টি করে। এরপরে দেখো, তোমার যেটা বলছি যে মেটাস্ট্যাসিস কি? দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়া, মেটাস্ট্যাসিস। মেটাস্ট্যাসিস দেহের বিভিন্ন অংশে কি পড়া? টিউমার ছড়িয়ে পড়া। কি পড়া? দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়া। দেহের বিভিন্ন অংশে টিউমার কি হওয়া? ছড়ানো। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়ানো, এটার নাম কি? এটার নাম হচ্ছে তোমার কি? এই মেটাস্ট্যাসিস। এই জিনিসগুলো একটু মাথায় রাখো। এরপরের প্রশ্নে চলে যাই আমরা, ঠিক আছে? আচ্ছা, গ্যামিট গঠনের পূর্বে ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটলে তাকে কি বলা হয়? গ্যামিট গঠনের পূর্বে ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটলে, যদি গ্যামিট সৃষ্টি হয়, গ্যামিট সৃষ্টি হওয়ার পূর্বে যদি মায়োসিস ঘটে, তাহলে কি বলা হয়? জাইগোটিক মায়োসিস, স্পোরিক মায়োসিস, ইকুয়েশনাল মায়োসিস, টার্মিনাল মায়োসিস, কোনটা? গ্যামিট গঠনের পূর্বে যদি তোমার মায়োসিস ঘটে, গ্যামিট গঠনের পূর্বে যদি মায়োসিস ঘটে, তাহলে তাকে কি বলা হয়? দেখি এটা কি আনসার করতে পারে। গ্যামিট গঠনের পূর্বে মায়োসিসের সৃষ্টি হলে তাকে কি বলে? আচ্ছা, দেখো, ডিপ্লয়েড জীব কোনটা? উন্নত জীব, তাই না? ডিপ্লয়েড জীব যেটা আছে, এই ডিপ্লয়েড জীব যেটা আছে, এটা হচ্ছে উন্নত জীব। এই উন্নত জীবে তোমার গ্যামিট গঠনের পূর্বে যদি মায়োসিস ঘটে, অর্থাৎ মায়োসিস যেটা ঘটে সেটা কিসে ঘটে? তোমার গ্যামিট গঠন হওয়ার পূর্বে ঘটবে। অর্থাৎ তোমার গ্যামিট গঠন হওয়ার পূর্বে মায়োসিস ঘটবে, এবং মায়োসিস গঠনের মাধ্যমে মায়োসিস মানে ঘটবে, ঘটার ফলেই তোমার কি হবে? গ্যামিট সৃষ্টি হবে। তার মানে এই ডিপ্লয়েড জীবে যেটা ঘটবে সেটা হচ্ছে গ্যামিট গঠনের পূর্বে ঘটবে, অর্থাৎ গ্যামিট সৃষ্টি হবে। এই মায়োসিসের মাধ্যমে গ্যামিট সৃষ্টি হয় ডিপ্লয়েড জীবে। এটার নাম হচ্ছে টার্মিনাল মায়োসিস। টার্মিনাল মায়োসিস, ঠিক আছে? এরপর যদি তোমাদের বলি যে টার্মিনাল মায়োসিস, আরেকটা যদি বলি, মানে সপুষ্পক উদ্ভিদে যে স্পোর সৃষ্টি হয়, বা সপুষ্পক উদ্ভিদে স্পোর সৃষ্টি হয়, তাই না ভাইয়ারা? স্পোর কি একটা মেগা স্পোর আর একটা মাইক্রো স্পোর? মেগা স্পোর হচ্ছে বড়, আর মাইক্রো স্পোর হচ্ছে তোমার কি? ছোট। এখন সপুষ্পক উদ্ভিদে যে স্পোর সৃষ্টি হয়, এই স্পোর সৃষ্টির সময় যদি মায়োসিস ঘটে, যেমন স্পোর রেণু, মানে যেমন তোমার হচ্ছে পরাগরেণু মাতৃকোষ, এই পরাগরেণু মাতৃকোষটা থাকে তোমার ডিপ্লয়েড। এইটা থেকে তোমার কি হয়? পরাগরেণুর সৃষ্টি হয়। এই যে পরাগরেণু সৃষ্টি হয় যেটা, সেই পরাগরেণু আবার হ্যাপ্লয়েড। এই যে রেণু উৎপন্ন হয় না, এই রেণুর ইংরেজি কি? রেণুর ইংরেজি হচ্ছে স্পোর। এখন এই মূলত এই মাইক্রো স্পোর যেটা হচ্ছে ছোট স্পোর, এই মাইক্রো স্পোর থেকে পরাগরেণু মাতৃকোষ থেকে তোমার কি হয়? পরাগরেণু বা স্পোর তৈরি হয়। এইরকমই তোমার
মেগা স্পোর যেটা সেটা স্ত্রী রেণু মাতৃকোষ। এই যে দেখো মাইক্রো মানে পুরুষ, মেগা মানে স্ত্রী, এটা মাথায় রাখবা অলওয়েজ, কারণ পৃথিবীতে নারীদের আধিপত্য বেশি, এই জন্যই মেগা মানে কি এবার মাথায় রাখবা, মেগা মানে হচ্ছে বড়, আর মাইক্রো মানে হচ্ছে ছোট, ছোট মানে হচ্ছে পুরুষ, আর বড় মানে হচ্ছে নারী। দেখো এবার মাথায় রাখবা সপুষ্পক উদ্ভিদের যেটা ঘটে সেটা হচ্ছে স্পোরিক মায়োসিস, স্পোরিক মায়োসিস, স্পোরিক। আর যদি বলি যে তোমার কি উদ্ভিদে বলো তো, তোমার হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদে নিষেকের পর জাইগোটে যদি ঘটে, নিম্ন শ্রেণীর উদ্ভিদে নিষেকের পর জাইগোটে, নিষেক অর্থাৎ ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের পর যদি জাইগোটে ঘটে, নিষেকের পর জাইগোটে যদি মায়োসিস ঘটে, তাহলে সেটার নাম হচ্ছে পোস্ট জাইগোটিক মায়োসিস। পোস্ট মানে হচ্ছে পরে, আর জাইগোটিক মায়োসিস মানে হচ্ছে জাইগোট সৃষ্টির পরে ঘটছে। পোস্ট জাইগোটিক মায়োসিস মানে জাইগোট সৃষ্টির পরে যদি মায়োসিস ঘটে, তার নাম হচ্ছে পোস্ট জাইগোটিক মায়োসিস বা জাইগোটিক মায়োসিস। পোস্ট জাইগোটিক বা তোমার কি জাইগোটিক মায়োসিস, পোস্ট জাইগোটিক মায়োসিস বা জাইগোটিক মায়োসিস। এখানে কি ঘটছে, গ্যামিট গঠনের পূর্বে ঘটছে, তার মানে এটা কি, এটা হচ্ছে টার্মিনাল মায়োসিস। ঠিক আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে টার্মিনাল মায়োসিস। এটার নাম কি, এটার নাম হচ্ছে টার্মিনাল মায়োসিস। আর জাইগোটিক মায়োসিস কোনটা, জাইগোটিক নিম্ন শ্রেণীর জীবে ঘটে, যেটা হচ্ছে তোমার জাইগোট সৃষ্টি হওয়ার পরে ডিম্বাণু শুক্রাণু মিলিত হয় তোমার জাইগোট সৃষ্টি করে, সেই জাইগোটের মধ্যে মায়োসিস ঘটছে। ঠিক আছে, ওইটা হইলে তোমার হচ্ছে কোনটা, ওইটা নিম্ন শ্রেণীর উদ্ভিদে বা জীবে ঘটে, যেটার নাম হচ্ছে পোস্ট জাইগোটিক বা জাইগোটিক মায়োসিস। এই জিনিসটুকু জাস্ট মাথায় রাখো। যদি ডিপ্লয়েড জীবে ঘটে, যেমন আমরা মানুষ, আমাদের ক্ষেত্রে কোনটা ঘটে, টার্মিনাল মায়োসিস। কেন, কারণ আমাদের হচ্ছে গ্যামিট সৃষ্টি হওয়ার পূর্বে কি হয় বলতো ভাইরা, আমাদের হচ্ছে গ্যামিট সৃষ্টি হয় মায়োসিসের মাধ্যমে, অর্থাৎ মায়োসিস ঘটলে আমাদের গ্যামিট সৃষ্টি হয়। তার মানে মায়োসিস কখন ঘটে, গ্যামিট সৃষ্টির পূর্বে, যার নাম হচ্ছে টার্মিনাল মায়োসিস। যদি বলি সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যেটা ঘটে, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে স্ত্রী রেণু উৎপন্ন হয়, স্ত্রী রেণুর নাম কি, মেগাস্পোর, আর পুং রেণুর নাম কি, তোমার মাইক্রোস্পোর। এই স্ত্রী মানে তোমার মাইক্রোস্পোর এবং মেগাস্পোর, এটা যে সৃষ্টি হয়, এটা কি থেকে তৈরি হয় বলতো, এটা হচ্ছে মাতৃকোষ থেকে স্পোর সৃষ্টি হয়। এইখানেও তোমার মায়োসিসের মাধ্যমেই মূলত স্পোর সৃষ্টি হয়, বাট যেহেতু এখানে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন না হয়ে পরাগ রেণু, স্ত্রী রেণু এরকম উৎপন্ন হয়, অর্থাৎ স্পোর উৎপন্ন হয়, তাই এটার নাম কি, স্পোর বা রেণু উৎপন্ন হয়, তাই এটার নাম হচ্ছে স্পোরিক মায়োসিস। আর যদি বলি নিম্ন শ্রেণীর জীবে নিষেক হয়েছে ডিম্বাণু আর শুক্রাণু, অর্থাৎ গ্যামিট তৈরি হওয়ার পরে, গ্যামিট এবং গ্যামিট বলতে তোমার শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর একটা জাইগোট গঠন করছে। এই জাইগোটের পরে তো সবসময় মাইটোসিস ঘটবে, জাইগোট সৃষ্টি হওয়ার পর কোনো মিওসিস ঘটবে না, জাইগোট সৃষ্টি হওয়ার পর মাইটোসিস ঘটবে। যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত না হয়, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে মায়োসিস ঘটবে না। অর্থাৎ যদি তোমার জাইগোট সৃষ্টির পরে যদি জাইগোটের বৃদ্ধিটাই ঘটে মায়োসিসের মাধ্যমে, তাহলে সেটার নাম হচ্ছে পোস্ট জাইগোটিক মায়োসিস। পোস্ট মানে হচ্ছে পরে, জাইগোটিক অর্থাৎ জাইগোট সৃষ্টির পরে মায়োসিস, এটার নাম হচ্ছে পোস্ট জাইগোটিক মায়োসিস বা জাইগোটিক মায়োসিস। যার জন্য আনসার এটা কোনটা বলতো, দেখো তো, গ্যামিট গঠনের পূর্বে যেহেতু হয়েছে, তাই এটার নাম হচ্ছে টার্মিনাল মায়োসিস। ক্লিয়ার, আশা করি তোমরা ক্লিয়ার। দেখো মায়োটিক প্রোফেজের সূচনা লগ্নের ক্ষুদ্র ক্ষুদ্র কণিকাগুলো কোনটা, দেখো তোমার লেপ্টোটিন দশায় দেখবা, লেপ্টোটিনে দেখা যায়, লেপ্টোটিন দশাটা যে আছে না, এই লেপ্টোটিন দশায় তুমি কি দেখতে পারবা বলতো, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা দানার মতো অংশ দেখতে পারবা, যার নাম কি, যার নাম হচ্ছে ক্রোমোমিয়ার। ঠিক আছে, যার নাম কি, যার নাম হচ্ছে তোমার ক্রোমোমিয়ার। এই জিনিসটুকু মাথায় রেখো, যার নাম কি, যার নাম হচ্ছে ক্রোমোমিয়ার, যার নাম হচ্ছে ক্রোমোমিয়ার। এখন দেখো পরবর্তী প্রশ্ন আছে, বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিওসিসের কোন উপপর্যায়ে, বাইভ্যালেন্ট অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বেঁধে বাইভ্যালেন্ট তৈরি করে। এই যে ধরো এইটা একটা ক্রোমোজোম, এইটা একটা ক্রোমোজোম, এই যে হোমোলোগাস ক্রোমোজোম, অর্থাৎ যে ক্রোমোজোম আকার এবং আকৃতির দিক থেকে দেখতে একই রকম, তারা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। অর্থাৎ আকার ও আকৃতিতে দেখতে একই রকম, আর ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করবে। এই যে ক্রোমোজোম যে জোড়া আছে, এই বাই মানে হচ্ছে দুই, বাই মানে হচ্ছে দুই, তার মানে ক্রোমোজোম কতটা, মানে ক্রোমোজোম জোড়া হচ্ছে বাই মানে হচ্ছে দুই, অর্থাৎ বাই ভ্যালেন্ট মানে হচ্ছে একত্রে এক জোড়া বা দুইটা ক্রোমোজোম অবস্থান করতেছে। আচ্ছা ভাইয়ারা, যদি বলি একটা বাই ভ্যালেন্টে কয়টা ক্রোমোজোম থাকে, দুইটা ক্রোমোজোম থাকে। যদি বলে যে তোমার কাছে 8টা ক্রোমোজোম আছে, 8টি ক্রোমোজোম, বাই ভ্যালেন্ট কয়টা সৃষ্টি হবে, 8টি ক্রোমোজোম, 8টি ক্রোমোজোম, বাই ভ্যালেন্ট তৈরি হবে 4টি বাই ভ্যালেন্ট। ঠিক আছে, প্রশ্ন কিন্তু এভাবেও হইতে পারে, বাই ভ্যালেন্ট তৈরি হবে কয়টা, 4টা। তাহলে তোমার কাছে ক্রোমোজোম আছে ধরো যে এম সংখ্যক, বাইভ্যালেন্ট তৈরি হবে কত, ক্রোমোজোম যদি হয় এম সংখ্যক, বাইভ্যালেন্ট কয়টা হবে,
m/2 সংখ্যক, ঠিক আছে, বা হাফ m সংখ্যক, এইরকম কিন্তু মাথায় রাখবা। আচ্ছা, বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপপর্যায়ে বলো তো? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন নাকি ডিপ্লোটিন? কোন উপপর্যায়ে তোমার এরকম বাইভ্যালেন্টের সৃষ্টি হয়? কোন উপপর্যায়ে বাইভ্যালেন্টের সৃষ্টি হয়? তোমরা সবাই জানো এটা কোনটা? এটা হচ্ছে জাইগোটিন উপপর্যায়ে বাইভ্যালেন্টের সৃষ্টি হয়। এরপরের প্রশ্নে যাই। মিওসিস প্রোফেজের 1 এর প্যাকাইটিন উপদশায় এক্স আকৃতির অংশকে কি বলা হয়? এইখানে দেখো ক্রোমোজোম গুলা যে সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে ভাগ হয়েছে। একটা ক্রোমোজোম যা আছে এটার মাঝ বরাবর এরকম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে ভাগ হবে। এই লম্বালম্বি ভাবে যখন ভাগ হবে ক্রোমোজোম গুলা, তখন দেখতে অনেকটা এরকম দেখা যাবে। দেখো এইখানে তোমার যেটা আছে, ক্রোমোজোম গুলা সেন্ট্রোমিয়ার ব্যতীত যদি লম্বালম্বি ভাবে ভাগ হয় তাহলে সেটার নাম হচ্ছে ক্রোমাটিড, ঠিক আছে। এখন এই যে এইখানে দেখো একই ক্রোমোজোমের মধ্যে যদি দুইটা ক্রোমাটিড থাকে, এদের নাম কি? এদের নাম হচ্ছে সিস্টার ক্রোমাটিড। এদের নাম হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর ভিন্ন ক্রোমোজোম, অর্থাৎ এইটা একটা ক্রোমোজোম আর এইটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে এইটা একটা ক্রোমাটিড, এই যে এইটুকু আর এইটুকু মিলা হচ্ছে একটা ক্রোমাটিড। এই যে এই পোরশন আর এই পোরশন মিলে একটা ক্রোমাটিড, এই পোরশন আর এই যে এই পোরশন, এরা মিলে হচ্ছে একটা ক্রোমাটিড। তো এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড, এরা দুইটা পরস্পর হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, কারণ তারা দুইটা ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড। আর যারা দুইটা একই ক্রোমোজোমের ক্রোমাটিড তারা হচ্ছে তোমার কি? সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে। আর এক্স আকৃতির যে অংশটা আছে, এই এক্স আকৃতির অংশ এখানে তৈরি হয় দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। এই যে এক্স আকৃতির এরকম অংশ তৈরি হবে, এদের নাম কি বলতো? এদের নাম হচ্ছে কাইজামাটা, ঠিক আছে। এদের নাম কি? কাইজামাটা। আর টেট্রাড কোনটা বলতো? এই যে দেখো একটা ক্রোমোজোমের মধ্যে এই যে একটা ক্রোমাটিড তৈরি হলো, এই যে একটা ক্রোমাটিড তৈরি হলো, এই যে একটা ক্রোমাটিড, এই যে একটা ক্রোমাটিড, অর্থাৎ চারটা ক্রোমাটিড আছে। দুইটা ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিড আছে কয়টা? চারটা ক্রোমাটিড। যার জন্য এই চারটা থাকার জন্য এটা মানে এই অবস্থায় কি হয়? ক্রোমাটিড গুলোর টেট্রাড বলা হয়, কারণ চারটা ক্রোমাটিড থাকে এই অবস্থায়। কিন্তু এক্স আকৃতির চিহ্ন যখন তৈরি হয়, এক্স আকৃতির চিহ্নকে কি বলা হয়? কাইজামাটা বলা হয়। এইভাবে মাথায় রাখবা। আর সিনাপসিস, এই যে বাইভ্যালেন্ট যে প্রক্রিয়ায় তৈরি হয়, বাইভ্যালেন্ট তৈরি হয় না, ক্রোমোজোম গুলা জোড়া, হোমোলোগাস ক্রোমোজোম গুলা জোড়া বেঁধে যে বাইভ্যালেন্ট তৈরি করে, এই বাইভ্যালেন্ট তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে তোমার কি? এই সিনাপসিস। আর ক্রসিং ওভার হচ্ছে এই যে এক্স আকৃতির অংশে পরস্পরের যে বিনিময় করে, এই বিনিময়কে কি বলা হয়? ক্রসিং ওভার বলা হয়। চলো পরবর্তী অংশে যাই। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে কি বলা হয়? দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পরের অংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার, ঠিক আছে। ক্রসিং ওভার অর্থাৎ ক্রোমোজোমগুলো পরস্পর বিনিময় করে, অংশগুলো বিনিময় করতেছে, এটা হচ্ছে ক্রসিং ওভার। আর লিঙ্কেজ কোনটা? লিঙ্কেজ হচ্ছে ধরো এই যে ক্রোমোজোম আছে না, এই একটা ক্রোমোজোমের বা একটা ক্রোমাটিডের এইখানে একটা জিন আছে, এইখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এই তিনটা জিনকে পরস্পরের কি বলা হয়? লিঙ্কড জিন। একই ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে সেটারে বলবো আমরা কি? লিঙ্কড জিন। আর এই লিঙ্কড জিনের মধ্যে যে বন্ধনটা সেটা হচ্ছে তোমার কি? এই লিঙ্কেজ। পরবর্তী প্রশ্নে যাই। ক্রসিং ওভার কোথায় সংঘটিত হয়? নন সিস্টার ক্রোমাটিডে, সিস্টার ক্রোমাটিডে, কোষ প্লেটে, কোনোটিতেই নয়। অবভিয়াসলি নন সিস্টার ক্রোমাটিডে, কারণ সিস্টার ক্রোমাটিডের উপাদানগুলো একই রকম। সিস্টার ক্রোমাটিড পরস্পর পাশা একই ক্রোমোজোমের যে দুইটা ক্রোমাটিড তাদের মধ্যে উপাদান হুবহু সেম থাকবে, তাই তাদের মধ্যে ক্রসিং ওভার ঘটলেও কোনো সমস্যা হবে না। বাট ক্রসিং ওভারের কাজ কি? ক্রসিং ওভারের কাজ হচ্ছে ভ্যারিয়েশন আনা, অর্থাৎ এইটা কোথায় ঘটবে? তোমার নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটবে, এটুকু মাথায় রাখো। আচ্ছা, এরপরে একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে কি বলা হয়? একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আর দুইটা ভিন্ন ক্রোমোজোমের যে ক্রোমাটিড আছে তাদেরকে বলি আমরা নন সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে। এই সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। আর নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে মূলত কি ঘটে ভাইরা বলতো? ক্রসিং ওভার ঘটে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। মিওসিসের কোন পর্যায়ে ক্রসিং ওভার ঘটে? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন? অবভিয়াসলি এটা প্যাকাইটিন উপপর্যায়ে যে আছে, এই প্যাকাইটিন উপপর্যায়ে তোমার কি ঘটে বলতো ভাইরা? ক্রসিং ওভার ঘটে। কোন উপপর্যায়ে? এই প্যাকাইটিন উপপর্যায়ে কি ঘটে? ক্রসিং ওভার ঘটে। এইটুকু মাথায় রাখো। আচ্ছা চলো, মিওসিসে বাইভ্যালেন্ট হোমোলোগাস ক্রোমোজোম সৃষ্টি শুরু হয় কোন উপপর্যায়ে? মিওসিসে বাইভ্যালেন্ট হোমোলোগাস ক্রোমোজোম সৃষ্টি শুরু হয় কোন উপপর্যায়ে? অর্থাৎ বাইভ্যালেন্ট বা হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বেঁধে যে বাইভ্যালেন্ট সৃষ্টি করে, সেই বাইভ্যালেন্ট সৃষ্টি করে কোন উপপর্যায়ে? তোমরা সবাই কিন্তু এটা পারবা, ঠিক আছে। এটা কোন উপপর্যায়ে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়? ক্রোমোজোম জোড়া বেঁধে বাইভ্যালেন্ট সৃষ্টি করে। বাইভ্যালেন্ট সৃষ্টি হচ্ছে তোমার জাইগোটিন উপপর্যায়ে যে আছে, এই জাইগোটিন। জাইগোটিন মানেই হচ্ছে জোয়াল বা জোড়া বাঁধা, অর্থাৎ বাইভ্যালেন্ট তৈরি হয় তোমার কোনটায়? এই জাইগোটিন উপপর্যায়ে। আচ্ছা, মিওসিসে প্রান্তীয়করণ ঘটে কোন পর্যায়ে? দেখো মিওসিসের প্রান্তীয়করণ ঘটে কোন উপপর্যায়ে? ডিপ্লোটিন, জাইগোটিন, প্যাকাইটিন নাকি লেপ্টোটিন? অর্থাৎ তোমার প্রান্তীয়করণ ঘটে কোন উপপর্যায়ে? প্রান্তীয়করণ ডিপ্লোটিন যা আছে, এই ডিপ্লোটিনের মধ্যে মূলত প্রান্তীয়করণ ঘটে। মিওসিসের প্রান্তীয়করণ ঘটে কোথায়? ডিপ্লোটিনের মধ্যে, ঠিক আছে, ডিপ্লোটিনের মধ্যে। এবং এই সময় কি হয়? তোমার লুপের সৃষ্টি হয়। যদি
একই সাথে একাধিক স্থানে কায়জামাটা হয় তাহলে লুপ হবে 90 ডিগ্রি, আর একটা স্থানে কায়জামাটা তৈরি হলে লুপ হবে কত 180 ডিগ্রি। আচ্ছা, এরপরে মিওসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? প্রোফেজ 1 মেটাফেজ 1 প্রোফেজ 2 মেটাফেজ 2। কোন উপপর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়? তোমার নরমালি এই যে মেটাফেজ 2 যেটা আছে না, ওইখানে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে দুইটা কি করে অপত্য সেন্ট্রোমিয়ারের বা অপত্য ক্রোমাটিডের সৃষ্টি করে। কোনটা? এই মেটাফেজ 2 তে। কোনটা? এই মিওসিস 2 এর যে মেটাফেজ 2 আছে সেই মেটাফেজ 2 তে। এই জিনিসটুকু জাস্ট মাথায় রাখো। এই যে দেখো বহির্ভূত প্রশ্ন একটাই আসছে মূলত, যেটা হচ্ছে প্রোফেজ 1 এর বাইরে। আচ্ছা, মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে? নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে কোন উপপর্যায়ে? এইটা তোমার মাথায় রাখবা কি দিয়া, এইটা তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার ডায়াকাইনেসিস যে আছে, এই ডায়াকাইনেসিস থেকে এই জিনিসটাই মাথায় রাখো যে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। এই নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে কোনটায়? এই ডায়াকাইনেসিস। আর ডিপ্লোটিন যেটা আছে এইখানে কি ঘটে? প্রান্তীয়করণ ঘটে। ডিপ্লোটিনের প্রান্তীয়করণ, ডায়াকাইনেসিসে কি ঘটে বলো তো ভাইয়ারা? নিউক্লিয়ার মেমব্রেন যেটা আছে এই নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি বা বিলুপ্তি ঘটে। ঠিক আছে, এখন ক্রসিং ওভারে কোনটি ঘটে না? টেলোমিয়ারের বিনিময়, ক্রোমাটিনের বিনিময়, ক্রোমাটিডের অংশের বিনিময়, সেন্ট্রোমিয়ারের বিনিময়। কোনটা ঘটে না? টেলোমিয়ারের বিনিময় ঘটতে পারে। টেলোমিয়ার কোনটা বলো তো? তোমার ক্রোমোজোমের প্রান্তের দিকে অবস্থিত। অর্থাৎ ক্রোমোজোমের যদি একটা অংশ বিলুপ্ত, মানে একটা অংশের যদি বিনিময় ঘটে, ওইটার ওপরের সাথে যদি টেলোমিয়ার সংযুক্ত থাকে তার মানে টেলোমিয়ারেরও বিনিময় ঘটতেছে। যদি বলি ক্রোমাটিনের বিনিময়, ক্রোমাটিডের মধ্যে যে তন্তু থাকে সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুরও বিনিময় ঘটতেছে, কারণ ক্রোমোজোমের বিনিময় ঘটতেছে। ক্রোমাটিডের অংশের বিনিময়, হ্যাঁ এটাও সঠিক, বাট সেন্ট্রোমিয়ারের বিনিময় ঘটে না। সেন্ট্রোমিয়ারের বিনিময় ঘটে না, তার মানে এইটা হচ্ছে ক্রসিং ওভারে কি হয় না? ঘটে না। আচ্ছা, এরপরে যাই। জনন কোষ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস কোনটিই নয়। জনন কোষ সৃষ্টি কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? অবভিয়াসলি মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে ঘটে, এতক্ষণ যেটা তোমাদের পড়াইলাম। ঠিক আছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে জনন কোষ সৃষ্টি? এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। এখন আমরা লাস্ট প্রশ্নটা দেখব। মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা সম্ভব কোন বিভাজনের মাধ্যমে? মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা যেটা দেই আমরা, কোন বিভাজনের মাধ্যমে মূলত মেন্ডেলের ব্যাখ্যা সম্ভব? এটা মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস নাকি ক্যারিওকাইনেসিস? কোনটার মাধ্যমে? তোমরা সবাই জানো এটা কোনটার মাধ্যমে ঘটে? এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন যে ঘটে এটার মাধ্যমে মূলত মেন্ডেলের যে সূত্র আছে এই সূত্রের ব্যাখ্যা আমরা জানি। ঠিক আছে ভাইয়ারা, তো আজকে এই ছিল হচ্ছে আমার কোষ বিভাজনের উপর তোমাদের ওভারঅল আলোচনা। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ইনশাল্লাহ কালকে তোমাদের সাথে কেমিস্ট্রি আবার দেখা হবে। কেমিস্ট্রিতে আমি কালকে ম্যাথ সলভ করাবো এবং সেই সাথে কোন কোন অংশ থিওরিটিক্যাল প্রশ্ন থেকে পড়তে হবে থিওরিটিক্যাল প্রশ্নের জন্য সেইগুলো আমি তোমাদের বলে দিব। ঠিক আছে ভাইরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।